করুণা দেখানোর সময় এখন নয় প্রণববাবু। ইউইনের এই সময় এখানে আগমনটাই আমার মনে সন্দেহ জাগাচ্ছে। বিনা স্বার্থে কেবলমাত্র বেড়ানোর মতলবে তো ইউইন এখানে আসেনি, এটা জানা কথা। আমি বেশ বুঝছি আমরা যেখানে এসেছি তাকে খুঁজে বেড়াচ্ছি ওয়ারেন্ট নিয়ে, তা সে জেনেছে। যে কোনো রকমে হোক আমাদের অনিষ্ট করবার জন্য সে আমাদের সঙ্গে সঙ্গেই ঘুরে বেড়াচ্ছে। এতে তার লাভ কি হবে? লাভ কি বুঝছো না মামা? ইউইন জানে কাকাবাবু আর আমরা যখন এখানে এসেছি তখন থেকে ধরবার চেষ্টা আমরা করবই, আর আমাদের ধরায় সে পড়বেই। আমরা যদি দীর্ঘদিন এখানে থাকি তবে আর গুপ্তধন উদ্ধার করা সহজ হবে না। কাজেই আমাদের সরিয়ে দেবার চেষ্টাই করবে। সরানো মানেটা তুমি বুঝতে পারছো তো মামা? এতে তার কি লাভ হবে? ঠিক তাই। আমি এখানে এসে খবর পেলুম ইউইনের নিজের হাতে, তার দলের লোকের হাতে কত লোকের যে সর্বনাশ হয়েছে, কত লোক যে মরেছে তার কোনো ইয়ত্তা নেই। আমি তো স্তম্ভিত হয়ে গেছি। তবু আপনারা তার সব পরিচয় পাননি সাহেব, আর তার আরও পরিচয় আছে যা বাইরের কেউ না জানলেও দলের লোক হিসাবে আমরা জানি। তাহলে এটাও তুমি খুব ভালো করে জানোই ল্যাং, তারা একটা সূঁচের মতো তীরের মুখে কোনো বিষ মাখিয়ে রাখে, যা স্পর্শ করা মাত্রই সমস্ত শরীরে বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ে, আর 10 মিনিটের মধ্যেই মানুষ মারা যায়। সে বিষ ইউইনের দলের লোকেরা তৈরি করে নেয়। ওই বিষটাই হচ্ছে ওদের প্রধান অস্ত্র। রিভলভারের গুলি হয়তো ব্যর্থ হতে পারে, কিন্তু এই বিষ কখনো ব্যর্থ হয় না। হাত কুড়ি দূর থেকে এই তীর ওরা ছোঁড়ে। তীরের মুখে ফাঁপা জায়গায় বিষ থাকে। জোরে ছোঁড়বার দরুন দেহের ভিতর তীর খানিকটা গর্ত করে বিষ আপনিই ঢুকে যায়। তখন রক্তের সঙ্গে বিষ মিশে গিয়ে মানুষ মারা যায় মাত্র 10 মিনিটের মধ্যে। পৃথিবীতে আরও কত আশ্চর্য জিনিস আছে সাহেব, ক্রমে ক্রমে সবই জানবেন। সন্ধ্যা হয়ে আসছিল, সেটি দেখে কৃষ্ণার দেরি করল না। একটা 5 টাকার নোট ল্যাংয়ের হাতে দিয়ে দিল। এইটা নাও, এই টাকাটা নাও ল্যাং, কাল আবার আমাদের বাড়িতে এসো, তোমাকে তো আমাদের খুবই দরকার। নিশ্চয়ই আসবো। চৌধুরী সাহেবের কথা আমি কোনোদিনও ভুলবো না দিদিমণি। কৃষ্ণা ও মামা ব্যোমকেশের সাথে গাড়িতে উঠল। কি জানি কেন তোমাদের ওই ল্যাংকে আমি ঠিক পছন্দ করতে পারছি না। ওকে আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। বাংলা ও বিশ্ব সাহিত্যে রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা দ্য অ্যাডভেঞ্চার স্টেশন। আজকে আপনাদের জন্য রয়েছে প্রভাবতী দেবী সরস্বতীর লেখা খুনের প্রতিশোধ। গল্প পাঠে এবং গল্পের সূত্রধরের ভূমিকায় আমি সৌমিক। দীর্ঘদিন পরে কৃষ্ণা নিজের বাড়ি ফিরল। সঙ্গে ছিলেন মামা প্রণবেশ। ব্যোমকেশ সে সময় আসতে পারেনি, বলেছিলেন পরে আসবেন। তবে তিনি আরও কিছুদিন কৃষ্ণাকে নিজের বাড়িতে রাখার কথা বলেছিলেন। কৃষ্ণা একটু হেসে বলেছিল, আর তো ভয় নেই কাকাবাবু। যার জন্য ভয়, যেসব জিনিস টাকা করি সবই তো ইউএন নিয়ে পালিয়ে গেল। আর কিসের জন্য কেই বা আমাদের অনিষ্ট করবে? তার কাজ সে শেষ করে গেছে, যার জন্য সে নাকি কয়েকটা নরহত্যাই করে ফেললে। প্রণবেশ তবুও সন্দিগ্ধভাবে বলেছিল, শুধু যদি নকশার ওইসব জিনিস টাকা করি সে নিয়ে যেত তাহলে তো কথাই ছিল না কৃষ্ণা। সে তোমাকেই নিয়ে যাচ্ছিল যে। ঠিক কথা, সে তোমাকেও যে নিয়ে যাচ্ছিল। আপনি একজন এত বড় ডিটেকটিভ হয়েও তার উদ্দেশ্যটা বুঝতে পারলেন না কাকাবাবু? সে জেনেছে আমি তাকে চিনেছি, আর কেউ তার নাম ঠিকানা কিছুই দিতে পারবে না, সেই জন্যে সে আমায় নিয়ে যাচ্ছিল। বার্মায় নিয়ে কি করতো কে জানে, হয়তো শেষ পর্যন্ত পিন ভিড়িয়ে দিত, চোখ উপড়ে নিত, কিংবা জিভ কেটে ফেলতো। ও বাবা, এসবও তারা করে নাকি? তা করে বই কি, আমাদের এখানেও চোর ডাকাতেরা কত কাণ্ড যে করে। এখানকার চোর ডাকাত আর বার্মিজ ডাকাত অনেক তফাৎ কাকাবাবু। ইউএনের মতো নৃশংস লোক আর দুনিয়ায় নেই বললেও চলে। আমি আগে তার সম্বন্ধে সব কথাই তো আপনাকে বলেছি, তাতে নিশ্চয়ই তাকে কতকটা বুঝেছেন।
তাছাড়া তার অদ্ভুত কাজ তো নিজের চোখেই দেখলেন। বার্মায় সে যে কতখানি বিখ্যাত তা আপনার ভাইয়ের কাছে শুনেছেন নিশ্চয়ই। আমার মামাকে দেখেও আশা করি বুঝেছেন। ও মামা, বলো না, ওখানে কি দেখলে কি শুনলে? তা তো একবারও বললে না। না না, এখন থাক। সে বিস্তৃত কাহিনী শুনতে গেলে এখন অনেক দেরি লাগবে। কি বলেন প্রণবেশ বাবু? বিশদভাবে বলতে গেলে তা লাগবে বই কি। এখন সেসব কথা থাক। আমরা বাড়িতে গেলে ব্যোমকেশবাবু যখন যাবেন তখন একসময় এসব গল্প করলেই হবে। মামা প্রণবেশের সাথে কৃষ্ণা বাড়ি ফিরল। সঙ্গে এলো ব্যোমকেশের বিশ্বাসী ভৃত্য তারক আর দাসী পার্বতী। তারক বিশ্বাসী লোক। 15-16 বছর বয়সে সে ব্যোমকেশের বাবার কাছে কাজ পায়। এখানে কাজ করতে করতে তার মাথার সব চুলই সাদা হয়ে গেছে। দীর্ঘ 2 মাস অসুস্থ কৃষ্ণা ব্যোমকেশের বাড়িতে কাটিয়েছে। নিকটস্থ লাইব্রেরি থেকে ইংরেজি বাংলা নানা বই তারকই তাকে এনে দিয়েছে। কৃষ্ণার মুখে যে সামান্য হাসির রেখা ফুটে উঠেছিল, সে হাসি প্রণবেশ চেনে। দৃঢ় প্রতিজ্ঞ এই মেয়েটির পরিচয় ব্যোমকেশ কয়েক মাসেই পাননি, তাই তিনি তাকে সাধারণ মেয়ের পর্যায়ে ফেলেছেন। কৃষ্ণা 3 মাস আগেকার প্রতিজ্ঞা নতুন করে মনে করল। বাবার ঘরের দরজায় নিজের হাতে তালা লাগিয়ে চাবি নিজের ড্রয়ারে রেখে দিল। এ ঘর সে খুলে রাখল না। সেদিন কৃষ্ণার বাবার বন্ধু রেঙ্গুন কোটের উকিল অবিনাশবাবু চিঠি দিয়েছিলেন। কৃষ্ণা চিঠিটা পড়ে প্রণবেশকে ডাকতে পাঠালো। কিছুক্ষণ পরে সর্বাঙ্গে মাটি মাখা লুঙ্গি পরা প্রণবেশ এসে উপস্থিত হলেন। বাগানে রোজ সকালে তিনি মাটি মেখে ব্যায়াম করেন। পরম বিলাসী একান্ত বাবু প্রকৃতির প্রণবেশের পক্ষে এটা এক আশ্চর্য পরিবর্তন। কৃষ্ণা জানত না প্রণবেশ ব্যায়াম করেন, তাই সে অবাক হয়ে তাকিয়ে রইল। এই গিয়ে আজকাল একটু ব্যায়াম চর্চা করছি কৃষ্ণা। গায়ে জোর না থাকলে তার বেঁচে থাকাই যে মিথ্যা হয়, তার প্রমাণ আমি কিছুদিন আগেই পেয়েছি। আমার গায়ে যদি জোর থাকতো তাহলে কি মাত্র 2 জন লোকে আমায় টেনে একটা গাড়িতে তুলতে পারতো? এক ঝটকা মেরে তাদের 2 জনকে ফেলে দিতুম না? মাত্র 2 জন লোক তোমার মতো একজন জোয়ান লোককে গাড়িতে তুলে নিয়ে গেল, আর তুমি একটু চিৎকারও করতে পারলে না? শোনো কথা, চিৎকার করবো কি করে? তোমার কথা মতো ইয়াংচাং সাহেবকে খুঁজতে যেতে হয়েছিল কোথায় তা জানো? একটা অন্ধকার গলির গোলক ধাঁধায়। গলির মুখে দাঁড়িয়ে যখন ভাবছিলাম ফিরবো কি ওর মধ্যে যাব, সেই সময় সে নির্জন জায়গায় 2 জন লোক হঠাৎ করে বেরিয়ে এসে আমায় চেপে ধরে। গায়ে জোর ছিল না বলেই না সেই চিনেম্যান দুটো। চিনেম্যান? ইউএনের দলে আবার চিনেম্যানও আছে নাকি? নেই, শুধু চিনেম্যান কেন, জাপানি, ইংরেজ, ভারতীয়, আমেরিকান সবই আছে। এমন কোনো দেশের লোক নেই যে তার দলে নেই। তা তুমি এসব কি করে জানলে গো মামা? এই তো বলছো তোমায় তারা নাকি ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে রেখেছিল। ব্যাপারটা প্রায় তাই হলেও অনেকটা জেনেছি রে বাপু। সেসব কথা তোমরাও জানতে চাওনি, আমারও বলা হয়নি। আমার জ্ঞান ফিরেছিল জাহাজে। মাথার কাছে একটা ছোট্ট জানলা ছিল, সেটা দিয়ে জীবনে যা কোনোদিন দেখিনি সেই সমুদ্রও দেখতে পেয়েছিল। ওরা ভেবেছিল আমি অজ্ঞান হয়েই আছি, তাই আমার দিকে তত বেশি দৃষ্টি রাখেনি। যেই দেখতুম কেউ সেই কামরায় আসছে, অমনি চোখ মুধে আড়ষ্টভাবে থাকতুম, যাতে কেউ এতটুকু সন্দেহ করতে না পারে। তারপর সে কামরাটায় ছিল শুধু চাল, ডাল, নুন আর কতগুলো মুরগির সুর। আমি শেষটায় খিদের জ্বালায় অনেক রাত্রে যখন চুপি চুপি বার হয়েছিলাম, সেই সময় সেসব লোককে দেখেছিল। ধরা পড়নি? তবে আর বলছি কি, অন্ধকারের মধ্যে চলতে চলতে একটা চিনেম্যানকে মারিয়ে দিতেই চ্যাংচুং করে উঠলো জেগে, আর ল্যাং চ্যাং করে চেঁচিয়ে জাহাজ শুদ্ধ লোককে দিল জাগিয়ে। সেই সময় তো 5-7 জনে ধরে বেঁধে আমায় কি যে একটা ওষুধ খাওয়ালে যাতে আমি অজ্ঞান হয়ে পড়লুম। তারপরে কতদিন জানি না জ্ঞান ফিরতে দেখলুম রেঙ্গুনের এক ভদ্রলোক, নাম অবিনাশ রায়। হ্যাঁ, তিনি যে আমার বাবার খুব ভালো বন্ধু ছিলেন। তার বাড়ির পাশেই তো আমাদের বাড়ি, হ্যাপি ম্যানশন। তুমি নিশ্চয়ই সে বাড়ি দেখেছো মামা? তখন আমার দেখবার মতন অবস্থা কি না। আমার বাড়ি কলকাতায়, নাম প্রণবেশ মিত্র। এই কথা কটাই কোনো রকমে বলেছিল। বোধহয় তারপর তিনি ব্যোমকেশবাবুর ভাইয়ের জিম্মায় আমাকে দেন। কোনো ক্রমে যে এসে পড়েছি এই ঢের, নইলে আমাকে আর পেতে হতো না কৃষ্ণা।
পিতৃবংশ তো ধ্বংস, মাতুল বংশও খতম হতো। কৃষ্ণার চোখ দুটি অল্প অল্পভাবে সজল হয়ে উঠল। সত্যি, পিতৃবংশে তার কেউই নেই, মাতৃবংশেও একটি মামা ছাড়া আর কেউ নেই বললেই চলে। দাদামশাই দিদিমা ছিলেন, তারা পরপর 6 মাসের মধ্যে ইহলোক ত্যাগ করেছেন। কৃষ্ণা গোপনে চোখ মুছে ফেলে শুষ্ক হাসি হেসে বলল, তা কি মরতে পারো মামা? আমার প্রতিজ্ঞা পালন করতে যে তোমাকেই আমার দরকার। যতক্ষণ না ইউএনের চরম শাস্তি হয় ততক্ষণ আমার বাবা শান্তি লাভ করবে না, আর আমিও শান্তি পাবো না মামা। সেই জন্য আমিও আমাদের দারোয়ান প্রতাপ সিংহের কাছে কুস্তি শিখছি কৃষ্ণা। প্রতাপ সিং বলে আমি যদি রোজ ব্যায়াম করি আমার গায়ে যা শক্তি হবে তাতে আমি অমন 2-5 জন লোককে ধরে আছাড় দিতে পারবো। কৃষ্ণার হাসি আসছিল, কিন্তু হেসে সে মামাকে ছোট করবে না। টেবিলের ওপর থাকা চিঠিটা দেখিয়ে বলল, ওসব কথা এখন থাক মামা। অবিনাশ রায় এই চিঠিটা দিলেন, পড়ে দেখো তো কি আছে। প্রণবেশ চিঠিটা তুলে নিয়ে পড়লেন। অবিনাশ রায় লিখেছেন তিনি আগে মিস্টার চৌধুরীর হঠাৎ মৃত্যুর খবর পাননি। সংবাদপত্রে এই নৃশংস হত্যা কাহিনী পড়ে বিস্মিত হয়েছেন তিনি শুনেছেন মিস্টার চৌধুরী এখান থেকে যে নকশা, প্রতিলিপি ও কাঠের পাদুকা নিয়ে গিয়েছিলেন তা চুরি হয়ে গিয়েছে। শুনে তিনি প্রথমে বিশ্বাস করতে পারেননি যে দুর্ধর্ষ ডাকাত সর্দার ইউইন নিজেই কলকাতায় গিয়ে এসব চুরি করেছে। এই বিষয়ে অনেক কথা বলেও কৃষ্ণাকে সান্ত্বনা দিয়ে পরে তিনি লিখেছেন কৃষ্ণার বাড়ির হ্যাপি ম্যানশন মিস্টার চৌধুরীর নির্দেশ অনুযায়ী বিক্রির জন্য প্রস্তুত আছে। এই বাড়িটি কেনার জন্য একজন চীনা ধনকুবের তার সঙ্গে আলোচনা করেছেন। এ বিষয়ে কৃষ্ণার মতামত জানার পরই তিনি তাকে কথা দেবেন। প্রণবেশ মাথায় হাত বুলালেন। আবার চিনেম্যান? ও মামা, কিরকম বুঝছো গো? চিনেম্যান বাড়ি কিনবে বলছে বলেই ভাবছি। ওখানে আর বাঙালি কে বাড়ি কিনবে বলো দেখি? ওখানকার বাড়ি কিনবে হয় চিনেম্যান, নয় বার্মিজ অথবা ইন্দো চীনের লোকেরা। বাঙালি যারা ও অঞ্চলে গেছে তাদের মধ্যে তো খুব কম লোকই নিজের বাড়ি করেছে। কিন্তু এই চিনেম্যানগুলোকে আমি মোটেই দেখতে পারি না। ওদের ওই হলদে রং, থ্যাবড়া মুখ আর খাঁদা নাক, তার উপর চ্যাংচ্যাং করে কথা, আবার খাওয়াও কিরকম জঘন্য দেখো। আরশোলা, ব্যাং আর যা কিছু দুনিয়ার আবর্জনা কিছুই ওরা বাদ দেয় না। সমরবাবুর মুখে শুনলুম বার্মিজদের খাওয়া নাকি অমনি, তারা নাকি আবার লাপ্পি খায়। সে লাপ্পি আবার এমন বিদখুটে জিনিস যা। মামা, যাদের দেশে যেটা যা খায় সেটা নিয়ে কখনো সমালোচনা করা উচিতই নয়। এই বাংলাদেশে তোমরা আবার এমন অনেক খাবার খাও যা দেখে ওরাও কিন্তু আশ্চর্য হয়, আর ঠিক তোমার মতোই ঘৃণায় শিউরে ওঠে। যাকগে যাক, ওসব কথা এখন থাক। এখন বলো, এই চিনেম্যানটাকে বাড়ি বিক্রি করার মত আমি দেব কি না? দাম ঠিক দেবে তো? তুমি হাসালে মামা। দাম না দিয়ে কেউ বাড়ি নেয় নাকি? নাকি আমরা দেব? তবে আমার এখন এই বাড়িটা বিক্রি করার একদম ইচ্ছে ছিল না। যদি কোনোদিনও আবার ওখানে যাওয়ার সুযোগ হয়। একটু ভেবে দেখা যাক, তারপরে যাতে ভালো হয় তাই করতে হবে। হ্যালো, কে? হ্যালো, আমি কি কুমারী কৃষ্ণা চৌধুরীর সঙ্গে কথা বলছি? তার কাছে আমার দরকার। হ্যাঁ, আমি কৃষ্ণা চৌধুরী। তা আপনি কি নামটা জানতে পারি কি? নমস্কার, আমি ইয়াং চ্যাং। আপনার সঙ্গে কয়েকটা কথা বলতে চাই। আমি এখনই আপনার ওখানে যাচ্ছি। বাড়িতেই থাকুন, আমি না যাওয়া পর্যন্ত কোথাও যাবেন না। কৃষ্ণা স্বীকৃত হয়ে ফোন ছেড়ে দিল। প্রণবেশ তখন বাইরে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন। কৃষ্ণা একটু বাধা দিল। না, এখন তোমার কোথাও যাওয়া চলবে না মামা। ইয়াংচাং সাহেব এক্ষুনি আসছেন, তার সঙ্গে কথাবার্তা বলতে হবে তো। কি কিছু নাকি জরুরি কথা আছে যা তিনি ফোনে বলতে চাইলেন না, বললেন সামনাসামনি বলবেন। আমি শুধু ভাবছি যে আর্থার মুরের ছদ্মবেশে ইউএন যেমন আমার চোখে ধুলো দিয়ে কোথায় কি আছে সব জেনে গেল, তারপর রাতে এসে যা সর্বনাশটা করলো, এ আবার তেমন ব্যাপার কিনা কে জানে। যাই হোক, তুমি এখন কোথাও যেও না তো, বাড়িতেই থাকো। ইয়াংচাংকে ব্যোমকেশবাবু চেনেন শুনেছি,
তাকে ফোন করে দিই। তিনি যদি এই সময় এসে পড়েন তাহলে কোনো গোলই হবে না। পাশের ঘরে তিনি ফোন করতে গেলেন। একটু পরে ফিরে এসে বললেন, ব্যোমকেশবাবু একটু পরেই আসছেন বললেন। এর মধ্যে যদি ইয়াংচাং আসেন, আমি বৈঠকখানায় যাচ্ছি, সেখান থেকে তোমায় খবর পাঠাবো। প্রণবেশ চলে গেলেন। কৃষ্ণা নিজের ঘরে চলে এলো। বাবার কিছু ডায়েরি সম্প্রতি সে আবিষ্কার করেছিল। এগুলি একটি ড্রয়ারে বন্ধ ছিল। কৃষ্ণা এগুলি পড়তে শুরু করলো, যদি এগুলোর মধ্যে কিছু জানা যায়। ডায়েরি পড়তে পড়তে সে স্তম্ভিত হয়ে গিয়েছিল, বিস্মিত হয়ে গিয়েছিল। পিতার কার্যপ্রণালীর ক্রমধারা দেখে চমৎকৃত হয়ে গিয়েছিল সে। সত্যি কথা বলতে গেলে ডিটেকটিভের কাজ সম্পর্কে তার অভিজ্ঞতা খুবই কম। ব্যোমকেশের সঙ্গে এই কয় মাস মিশে তার মধ্যে সে এমন কিছু বৈশিষ্ট্য দেখতে পায়নি যাতে আশ্চর্য হতে হয়। অতি সাধারণ একজন পুলিশ অফিসার যা করে থাকেন তিনিও তাই করেন। সূত্র খুঁজে অপরাধীকে ধরার প্রয়োজন তার হয়নি। অপরাধী যেন আপনা থেকেই এসে হাজির হয়, হাতে কেবল হাতকড়া লাগানোর অপেক্ষা, এই যা। কৃষ্ণা এর মধ্যে অনেক ডিটেকটিভ সংক্রান্ত বই পড়ে ফেলেছে। সেসব গল্প পড়তে পড়তে পুরো দেহ রোমাঞ্চিত হয়ে উঠত, মন বিস্ময়ে ডুবিয়ে যেত। পিতার ডায়েরির মধ্যে সেই সব দৃষ্টান্ত পায়। সে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। বাবা এমন বহু দুষ্কৃতিকারীদের নানা কৌশল ধরেছেন, তাকে সেজন্য কতই কষ্ট সহ্য করতে হয়েছে। তারক এসে বলল, একবার বৈঠকখানায় যেতে হবে মা, ইয়াংচাং সাহেব এসেছেন। হাতের বইগুলো নামিয়ে রেখে কৃষ্ণা উঠল। বৈঠকখানার দরজার সামনে পর্দা সরাতেই দেখা গেল প্রণবেশ টেবিলের এক পাশে বসে আছেন। তার সামনে টেবিলের অপর পাশে বসে একটি বুদ্ধ বার্মিজ ভদ্রলোক। তার পাশের চেয়ারে বসে একটি সুন্দরী বার্মিজ মেয়ে, মনে হয় এই ভদ্রলোকেরই কন্যা। তাদের মূল্যবান বেশভূষা পরিচয় দেয় তারা সম্ভ্রান্ত বংশোদ্ভূত। তাতে মার্জিত ইংরেজি ভাষায় কথাবার্তার পরিচয় দেয় তারা উচ্চশিক্ষিত। কৃষ্ণা প্রবেশ করতেই প্রণবেশ পরিচয় দিলেন। এই যে, এইটি আমার ভাগ্নি মিস্টার চৌধুরীর মেয়ে কুমারী কৃষ্ণা চৌধুরী, আর এই ধনকুবের মিস্টার ইয়াংচাং, আর আমার একমাত্র মেয়ে কুমারী মাপান। উনি এবার ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বিএ ডিগ্রি পেয়েছেন। কৃষ্ণা সসম্ভ্রমে অভিবাদন করল। মিস্টার ইয়াংচাং ও কুমারী মাপান তাকে নমস্কার করে বসতে দিলেন। মিস্টার ইয়াংচাং আস্তে আস্তে বললেন, একটু আগে আমি তোমাকেই ফোনে কথা বলতে ডেকেছিলাম। আমি অনেক দিন থেকে তোমার সঙ্গে একবার আলাপ পরিচয় করতে চেয়েছিলাম, কিন্তু প্রতিবারই একটা না একটা বাধা এসেছে। তা বোধহয় তুমিও জানো মিস চৌধুরী। হ্যাঁ জানি। আমার বাবা এখানে এসেই নকশার প্রতিলিপি আপনাকে দেবেন বলে খোঁজ করছিলেন, কিন্তু আপনার এত কাজ পড়ে গেল যে। ওইখানেই ভুল হয়েছিল মিস চৌধুরী, কারণ আমি তার এখানে আসার সংবাদ মোটেই পাইনি। আমিও বড় কম প্রতারিত হইনি মিস চৌধুরী। আমার প্রাইভেট সেক্রেটারি মহিদল সব রকমে আমার সর্বনাশ করেছে। মিস চৌধুরীকে সব কথাগুলো বলা উচিত মনে করি বাবা। হ্যাঁ, সব কথা আমি বলবো বলেই এসেছি। আমি এ কষ্ট কিছুতেই দূর করতে পারছি না যে আমার জন্যই আজ মিস্টার চৌধুরী নিহত হয়েছেন। তার এতটুকু এই মেয়েটি আর জগতে মামা ছাড়া আর কেউ নেই। আপনার সেক্রেটারির নামটা কি বললেন? পদ্মদল না চরণদল? মহিদল। এরকম নাম হওয়ার কারণ সে লোকটি বার্মিজ নয়, সে আসাম দেশের লোক, যাকে সোজা কথায় আমরা আসামি বলি। আমার যেখান থেকে যেসব চিঠিপত্র আসে বা যে কেউ ফোন করে, সব কিছুরই ভার থাকতো ওই মহিদলের ওপরে। বিশেষ দরকার না হলে আমি চিঠিপত্র পড়িনি, উত্তরও দিইনি, ফোনও ধরিনি। মহিদলের উপরেই ওসবের ভার ছিল। আর আজ সে 3 বৎসর ধরে একান্ত বিশ্বাসের সঙ্গে এইসব কাজ করে আসছিল। কিন্তু সেই লোক যে ইউইনের গুপ্তচর, তা আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি। জানতে পেরেছি মাত্র কাল রাতে। তার 2 দিন আগে সে তার দেশে যাওয়ার নাম করে দীর্ঘদিনের ছুটি নিয়ে গেছে। ইউইনের গুপ্তচর? প্রণবেশ চমকে বিবর্ণ হয়ে গেলেন। কৃষ্ণা বিস্ফারিত চোখে মিস্টার ইয়াংচানের পানে তাকিয়ে রইল। মিস্টার মহিদল
সুশিক্ষিত মার্জিত রুচি ভদ্রলোক। বাবা তাকে কাজে নিতে চাননি, আমি একরকম জোর করে তাকে বাবার এই কাজটা দিয়েছিলাম। বাবার যিনি প্রাইভেট সেক্রেটারি ছিলেন তিনি সে সময় মারা যান। এই তারই সম্পর্কীয় ভ্রাতুষ্পুত্র, তার কাছেই মানুষ, কাজেই অবিশ্বাস করতে পারিনি। তিনি যে শেষ পর্যন্ত এরকম বিশ্বাসঘাতকতা করবেন তা আমাদের স্বপ্নেরও অতীত ছিল। মহিদল ছুটি নিয়ে চলে গেল। আমার ছুটি থাকায় আমি তার তক্ত কাজ করছিলাম। হঠাৎ একতারা পত্র পেয়ে সেগুলো দেখতে দেখতে আপনাদের কথা জানতে পারলাম। মিস্টার চৌধুরীকে রেঙ্গুনে পত্র দিয়ে এখানে নকশানার কথাও কি মহিদল বলেছিলেন? না, সে কথা আমি মহিদলকে লিখতে বলি। পত্রে স্বাক্ষর আমারই ছিল। কিন্তু একটা কথা, নকশা প্রতিলিপি সবই তো ইউইন নিয়ে গিয়েছেন, আপনার মহিদলও পালিয়েছেন। এখন হঠাৎ আপনাদের এখানে আসা, সব কথা বলার কারণ আমি ঠিক নির্ণয় করতে পারছি না। বুঝেছি, এতে আপনাদের সন্দেহ হচ্ছে। সন্দেহের কোনো কারণ নেই প্রণবেশবাবু। আমি এসেছি সত্য কথা জানতে আর ক্ষমা চাইতে। কারণ আমি জানি এই নকশার জন্যই মিস্টার চৌধুরী নিহত হয়েছেন, আর সে নকশা তিনি আমারই জন্য এনেছিলেন। আপনারা আগাগোড়া না শুনলে কিছু বুঝবেন না। আমি সব বলছি, শুনুন। কৃষ্ণার বিবর্ণ মলিন মুখের পানে চেয়ে বুদ্ধ ইয়াংচেন বলতে লাগলেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন আমরা বর্মার এক পুরাতন রাজবংশে জন্মেছি। আসলে আমাদের এক পূর্বপুরুষ নানা অত্যাচারে জর্জরিত হয়ে যখন দেশ ছেড়ে এই ভারতে পালিয়ে আসেন, তখন তিনি তার বিরাট ধন সম্পত্তি একটি নির্দিষ্ট গুপ্ত স্থানে পুঁতে রাখেন। তার একখানা নকশাও তিনি তৈরি করিয়েছিলেন, কিন্তু সেখানে কেমন করে ক্রমে ক্রমে হস্তান্তর হয়ে ঘুরতে থাকে তা আমি জানি না। তবে আজও যে কেউ সেই নকশা নির্দিষ্ট গুপ্তস্থান খুঁড়তে যায়নি সে কথা আমি জানি। আমার যেসব বন্ধুবান্ধব বর্মায় আছে তারা সর্বদা সতর্ক আছে। কেউ সন্ধান পেয়ে গুপ্তধন উদ্ধার করলেই সে কথা আমায় তারা জানাবে। একই বংশে জন্মেছি আমরা, মানে আমি আর ইউইন। ইউইনের পিতা আমার সম্পর্কে ভাই ছিলেন। তিনি ইউরোপে বেড়াতে গিয়ে একটি ইউরোপিয়ান মেয়েকে বিবাহ করে আনেন। তিনি ইউইনের মা। কাজেই ইউইনকে কেবল বার্মিজ বলা চলে না। ছোটবেলা থেকেই সে অত্যন্ত দুর্দান্ত প্রকৃতির, আর অত্যন্ত নৃশংস তার আচার ব্যবহার। বরাবরই দল বেঁধে সর্দারি করবার ঝোঁক তার মধ্যে দেখা যেত, এবং সেই জন্যই সে তরুণ বয়সেই বেশ একজন পাকা ক্রিমিনাল হয়ে উঠেছিল। আমার সঙ্গে তার কোনোদিনই মিল হয়নি, আর সে বুঝতো তাকে আমি ঘৃণা করি। আমাদের বংশের কতগুলি পুরাতন নিদর্শন ছিল। মিস্টার চৌধুরী তার মধ্যে দুখানা পেয়েছিলেন। একটি বুদ্ধদেবের মূর্তি সম্বলিত কতগুলি বাণী, আর দ্বিতীয়টি হচ্ছে বুদ্ধদেবের কাষ্ঠপাদুকা। আর কয়েকটি জিনিস ছিল আমার কাছে। তার মধ্যে একটি হচ্ছে মূল্যবান পাথরের মালা, যার মাঝখানে বেশ বড় এক টুকরো হীরক প্রবাদ আছে। এটি বুদ্ধদেবের গলার মালা। আর একটি ভিক্ষাপাত্র। পুরুষানুক্রমে এগুলি আমার কাছে ছিল, আর আমিও খুব যত্নে এগুলি আমার কাছে রেখেছিলাম। আমাদের পিতৃপুরুষের আর একটি নিদর্শন আছে আমার কাছে এখনও। সেটা একটা হাতির দাঁতের কৌটোয় একটি হীরক আঙ্গুরীয়। প্রবাদ আছে এই হীরক আঙ্গুরীয় যার কাছে থাকবে সে কোনোদিন কোনো বিপদে পড়বে না। কৃষ্ণা এখানে বাধা দিল, না, এটা নেহাত প্রবাদ কথা। কারণ এই হীরের আংটি আপনার যে পূর্বপুরুষ তার অসীম সম্পত্তি মাটিতে পুঁতে রেখেছিলেন, তার কাছেই তো ছিল। না, তার দুর্ভাগ্যক্রমে 1 বৎসর আগে এই অঙ্গুরীও তিনি হারিয়েছিলেন, তাই তার দুর্গতির একশেষ হয়েছিল। এই অঙ্গুরীও ফিরে পান তাঁরই এক বংশধর, এবং এই অঙ্গুরীয় নিয়েই ইউইনের সঙ্গে আমার বিবাদ হয়। সেও অঙ্গুরীয় নিতে চেয়েছিল, কিন্তু আমি তাকে দিইনি।
তাতেই সে ক্রুদ্ধ হয়ে আমার একমাত্র পুত্রকে হত্যা করে। আমাকেও হত্যা করবার জন্য অনেক চেষ্টা করে। বিপদক্রমে বাড়তে লাগলো দেখে আমি মা পানকে নিয়ে ভারতে পালিয়ে এসেছি। প্রণবে সকৌতকে জিজ্ঞাসা করেন, আপনি ওসব মানেন? মানি বই কি, অন্তরের সঙ্গে মানি। এই হীরক অঙ্গুরীও আমার কাছে থাকবার জন্য আমার যতই বিপদ আসুক সব কেটে যায়। আমার ঝিমিয়ে পড়া মন আবার উত্তেজিত হয়ে ওঠে, কর্মে উদ্দীপনা জাগে। আপনার আগের সেক্রেটারি নিশ্চয়ই জানতেন কোথায় কীরকমভাবে জিনিসগুলো রাখা আছে। অবশ্য তিনি যদি সত্যি ইউএনের লোক হন। এতে আর সত্যি মিথ্যে নেই, সে যথার্থই ইউএনের গুপ্তচর। সেদিন রাত্রে আমার ঘরের সমস্ত সে খুঁজেছে, কিছুই পায়নি। আমার চাকর হিয়েন তাকে দেখতে পেয়েছে। পাছে তার পরদিন সকালেই ধরা পড়ে, সেই ভয়ে রাতারাতি মহিদল পালিয়েছে। কিন্তু যা সে খুঁজেছিল তার কিছুই পায়নি। অনর্থক সে শুধু কষ্টই করেছে। মহিদল যখন অত খোঁজ করছিলেন, আপনারা তখন কি করছিলেন? আমিও তাই আশ্চর্য হয়ে গিয়েছিল। বাবার শোবার ঘরে যা কিছু বাক্স, আলমারি, আয়রন চেস্ট ছিল সব খোলা পড়ে আছে। টাকা করে যা যেখানে ছিল তেমনই পড়ে আছে। মহিদল তার কোনো কিছুই নেয়নি, হাতও দেয়নি। অথচ বাবা সেই ঘরে ঘুমিয়ে আছেন, তার কিছুতেই ঘুম ভাঙেনি। মনে করুন, নিঃশব্দে মহিদল কাজ করেনি, একটু আধটু শব্দও হয়েছে, হয়তো টর্চও জ্বলেছিল। নিশ্চয়ই, বাইরে যতই আলো থাক না কেন ঘরের ভেতর তো দারুণ অন্ধকার। বিশেষ জানা না থাকলে কোথায় কি আছে তা কিন্তু কেউ ধরতে পারবে না। বিনা আলোয় মহিদল যেসব দেখেছে বা খুলেছে তা তো মনে হয় না। তারপর আবার চেস্টের চাবি। হ্যাঁ, সে চাবি আমার মাথার বালিশের তলায় ছিল। তবেই বুঝুন, আপনাকে কোনো রকমে সে রাত্রে অচেতন করে রাখা হয়েছিল, সেই জন্য আপনিও শব্দ শোনেননি আর আলোটাও দেখতে পাননি। ঠিক, আমিও বাবাকে এই কথাটাই বলেছি, কিন্তু বাবা মোটে বিশ্বাস করতে চান না। বৃদ্ধ ইয়াংচান কেবল নিজের কেশ বিরল মাথায় হাত বুলাতে লাগলেন। একটি কথাও তিনি বলতে পারলেন না। এই সময় এসে পড়লেন ব্যোমকেশ। মহা কোলাহলে তিনি মিস্টার ইয়াংচানকে অভিবাদন করেন। আরে নমস্কার, নমস্কার চাং সাহেব। সত্যই সশরীরে এসে উপস্থিত। হ্যাঁ, কিন্তু সবারই মুখ বিমর্ষ দেখছি। ব্যাপার কি বলুন তো, কি হয়েছে কি? আপনি বসুন কাকাবাবু, সব কথাগুলো আগে শুনুন। ইউএনে আরও কারসাজির পরিচয় নিন। কৃষ্ণা সংক্ষেপে ব্যাপারটা শুনল। মিস্টার ইয়াংচানও কিছু কিছু বললেন। ব্যোমকেশ চোখ মুদিয়ে কথাগুলো শুনে গেলেন। তারপর বললেন, বুঝলুম ব্যাপারটা। কবে এই ঘটনা ঘটেছে বলুন তো? মিস্টার ইয়াংচান হিসাব করে বললেন, আজ 4 দিন আগের কথা। সোমবারে মহিদল শেষ আমার কাছে কাজ করেছে। সোমবার রাত্রে সে আমার ঘর অনুসন্ধান করেছে, আর শেষ রাত্রে যখন সে বেরিয়ে যায়, হিয়েন তখন তাকে দেখতে পায়। সে চিৎকার করবার আগেই নাকি মহিদল তাকে একটা রিভলভার দেখিয়ে ভয় দেখায় যে চিৎকার করবার সঙ্গে সঙ্গে সে গুলি ছুঁড়বে। ভয় পেয়ে হিয়েন একটি শব্দ মাত্র করতে পারেনি, আর সেই সুযোগেই মহিদল পালিয়ে গেছে। বুঝেছি, মহিদল এখনো কলকাতাতেই আছে জানা যাচ্ছে। এই কদিনের মধ্যে সে কোথাও যায়নি। না, আপনাদের বার্মিজ ডাকাতগুলো বড্ড ভাবিয়ে তুললে দেখছি চাং সাহেব। কলকাতায় আছে মানে? সে আমাদের গতিবিধি দেখছে? প্রায় তাই। যা হোক, ভয় পাবেন না। যদি কলকাতায় থাকে আমি ধরবার চেষ্টা করব। হ্যাঁ, আপনার সেই আংটি, হার আর কি ভিক্ষাপত্র বললেন না, সেগুলো সব সাবধানে রাখবেন। দেখবেন যেন কোনো রকমের নকশার মতো হাতছাড়া না হয়। না, মহিদল বা ইউইন হাজার চেষ্টা করলেও সেসব পাবে না। সেদিক দিয়ে আমি নিশ্চিন্তে আছি ব্যোমকেশবাবু। আচ্ছা, আমি এবার তাহলে উঠি, ওদিকে আবার অনেক কাজ আছে কিনা। তিনি কন্যাসহ উঠলেন। কৃষ্ণা মা পানের সঙ্গে চলতে চলতে তিনি বলল, সময় পেলে আবার আসবেন, কিন্তু আগে আমায় একবার খবর দিলেই হবে। আমি বাড়িতে থাকব। আচ্ছা, নমস্কার। ভারতীয় প্রথায় নমস্কার করে পিতা পুত্রী গাড়িতে উঠলেন।
সেদিন মিস্টার ইয়াংচানের বাড়িতে চা পানের নিমন্ত্রণ ছিল। বলা বাহুল্য, চা পান একটা উপলক্ষ মাত্র। মিস্টার ইয়াংচান সেদিনে বাড়ি থেকে যাওয়ার পর তার মনে হয়েছিল কেবল ভদ্রতার অনুরোধে কৃষ্ণা, প্রণবেশ ও ব্যোমকেশ তার এই অদ্ভুত জিনিসগুলো দেখতে চাননি। তাই মা পান নিজে পত্র লিখে বিশ্বাসী ভৃত্য হিয়েনের হাতে দিয়ে পাঠিয়েছিলেন। আগামী রবিবার তাদের সন্ধ্যাকালীন চা পান মা পানদের বাড়িতে হবে এবং সেখানে তারা অনেক কিছু ইতিহাস প্রসিদ্ধ জিনিসও দেখতে পাবেন। রবিবার সন্ধ্যায় মিস্টার ইয়াংচাংয়ের চৌরঙ্গিস্থ বিশাল অট্টালিকায় কেবল কৃষ্ণা ও প্রণবেশেরই চা পানের নিমন্ত্রণ হয়নি, ব্যোমকেশও নিমন্ত্রিত হয়েছিলেন। বাইরের আর কোনো লোক এই টি পার্টিতে নিমন্ত্রণ হননি। এটাই ছিল এর বিশেষত্ব। প্রকাণ্ড বড় হলঘরে মা পান ও মিস্টার ইয়াংচান অতিথিদের সাদর অভ্যর্থনা করে বসালেন। এ বাড়িতে দাস, দাসী, দারোয়ান সবাই বার্মিজ। মিস্টার ইয়াংচান নিজের দেশের লোক ছাড়া আর কোনো দেশের লোক রাখেননি। ব্যোমকেশ জানেন এখানে তার যেসব কারবার, ব্যাংক প্রভৃতি আছে সেগুলোতে বিশেষভাবে কাজ পায় তারাই দেশের লোকেরা, অর্থাৎ তারই সাধারণত দেশের লোকেরা এই কাজটি পেয়ে থাকে। নিতান্ত বাধ্য হয়ে তিনি ভিন্ন দেশীয়দের কাজে নেন, না হলে নয়। স্বজাতি প্রীতি এবং স্বদেশ প্রেমের জন্য ব্যোমকেশ ইয়াংচাংকে খুব পছন্দ করেন। আমি যে কেবল চা পানের জন্যই আপনাদের নিমন্ত্রণ করেছি তা কিন্তু নয়। আমার প্রিয়তমা কন্যা মা পান সেদিন আপনাদের বাড়ি থেকে ফেরবার সময় প্রস্তাব করেছে মিস চৌধুরীকে আমি যেন আমার বংশের প্রাচীন জিনিসগুলো দেখাই। মিস চৌধুরী ছেলে মানুষ, এসব দেখার ইচ্ছে ওর হওয়াই স্বাভাবিক, আর সেই জন্যই আমি আজ আপনাদের এখানে চায়ের নিমন্ত্রণ করেছি। বাস্তবিক আপনি যখন আপনার পূর্বপুরুষের জিনিসগুলোর কথা বলেছিলেন মিস্টার ইয়াংচাং, তখনই ভেবেছিলাম একবার দেখতে পেলে হতো। প্রাচীন একটা রাজবংশের কীর্তিচিহ্ন, বুদ্ধদেবের ব্যবহৃত নানান রকম জিনিস, এসব কার না দেখতে ইচ্ছে হয় বলুন? ব্যোমকেশ শূন্য কাপটা টেবিলে নামিয়ে রেখে বললেন, বাস্তবিকই তাই চাং সাহেব, আমার ওসব ঐতিহাসিক জিনিস দেখতে খুব ভালো লাগে। আপনাদের বংশের সৌভাগ্যের প্রতীক আংটি, বুদ্ধদেবের ভিক্ষাপাত্র, আরও কি কি বলেছিলেন না? আপনারা আমার সঙ্গে আসুন ব্যোমকেশবাবু, আমি অনেক জিনিস আপনাদের দেখাবো। মা পান, তুমি মিস চৌধুরীকে নিয়ে এসো, আমরা বরং এগিয়ে চলি। বিরাট প্রাসাদের সর্বত্রই মিস্টার ইয়াংচাংয়ের ঐশ্বর্যের চিহ্ন। সিঁড়ি দিয়ে উঠে দুই পাশে দুটো বড়সড় বাঘ বিশাল মুখ ব্যাদান করে আছে। হঠাৎ সেখানে এসে কৃষ্ণা দাঁড়িয়ে গেল। মা পান হাসতে হাসতে পাশের সুইচ টিপতেই বাঘ দুইটার মুখের মধ্যে আলো জ্বলে উঠল। ওপরের ঘরে মিস্টার ইয়াংচাংয়ের শোবার ঘর, তার পাশেই মা পানের শোবার ঘর। বিশাল অট্টালিকায় অতিথি অভ্যর্থনার জন্য সব আলোগুলো জ্বালানো হয়েছে, কোথাও এতটুকু অন্ধকার ছিল না। মিস্টার ইয়াংচাং অতিথিদের নিজের ঘরে নিয়ে গেলেন। ঘরের চারপাশে দেওয়ালে কাঁথা আলমারি, এক কোণে আমেরিকার বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি বিশাল একটা আয়রন চেস্ট। মিস্টার ইয়াংচাং সবকিছু দেখিয়ে অতিথিদের নিজের কাছে বসালেন। আমার বিশ্বস্ত সেক্রেটারি মহিদল অনেকবার এই ঘরে এসেছে, মোটামুটিভাবে কোথায় কি আছে তা সে জানত। তাই যে কোনো রকমেই হোক আমায় ঘুম পাড়িয়ে চাবি হস্তগত করে সে সব কিছুই খুলে দেখেছে। আমার দলিলপত্র বা টাকা কড়িতে তার দরকার নেই, তাই সে কিছুই নেয়নি। যা সে খুঁজতে এসেছিল তা পায়নি। তার কারণ সেসব আমার এখানে থাকে না, ব্যাংকে অত্যন্ত বেশি নিরাপদ জায়গায় থাকে। আজ কেবল আপনাদের দেখাবো বলেই আমি এগুলো এনে আমার এই আয়রন চেস্টে রেখেছি। কাল সকালেই আবার ব্যাংকে গিয়ে রেখে আসব। আর আজ সন্ধে 8টা থেকে 4 জন সশস্ত্র প্রহরী এখানে মোতায়েন থাকবে, কাল যতক্ষণ না এগুলোকে নিয়ে যাওয়া হয়। আপনারা যে এতক্ষণ নিচে ছিলেন, এখানে তো এগুলো সম্পূর্ণ অরক্ষিত ছিল। এই সন্ধেবেলায় এমন কারো সাহস হবে না যে বাড়িতে আসতে পারবে। তাছাড়া বাড়ির চারিদিকে উঁচু পাঁচিল, আর চৌরঙ্গির মতো জায়গায় কেউ ওই পাঁচিল ডিঙিয়ে আসতে পারে না। তাছাড়া গেটে দারোয়ান আছে, তাকে এড়িয়ে আসাও অসম্ভব। মেয়ের দিকে তাকিয়ে তিনি বললেন, আয়রন চেস্টের যে জায়গায় সেগুলো আছে খোলো তো মা, এদের সেগুলো দেখাই। আমার এই আয়রন চেস্ট সাধারণ আয়রন চেস্টের থেকে পৃথক। আমি যখন আমেরিকায় ছিলাম তখন সেখানে এক বিখ্যাত কোম্পানিতে অর্ডার দিয়ে এটা তৈরি করাই।
এর বিশেষত্ব এই যে পিছন দিকে একটা জায়গা আছে। সামনের এই জায়গাটা টিপলে পিছনের সে কামরাটা খুলে যায়। সামনের দিকে সব জিনিসপত্র আছে, পিছনে কেবল সেই জিনিসগুলোকেই আমি রেখেছি। এই কৌশলটা জানা না থাকায় আপনার মহিদল ওগুলো কিন্তু হস্তগত করতে পারেনি বলেই বোঝা যাচ্ছে। মাপান এই সময় একটা হাতির দাঁতের তৈরি বাক্স এনে বাবার সামনে টেবিলের উপর রাখল। মিস্টার ইয়াংচাং বাক্সটা খুলতে খুলতে বললেন, ছোটোখাটো জিনিসগুলো আমি এই বাক্সে রেখেছি। বলতে বলতে তিনি বাক্সের ডালা উঁচু করেন। এই দেখুন সেই হার। হংস ডিম্বাকৃতি একটি ওপেলের মালা, তারই মাঝে মাঝে ছোট ওপেল দিয়ে তৈরি পদ্ম, তার মাঝে ছোট ছোট এক এক টুকরো হীরকখণ্ড। মাঝখানে যে ফুলটি দেখা যায় তার মধ্যে যে হীরকখণ্ডটি রয়েছে সেটাও বেশ বড়। আলোক লাগাতেই হিরেগুলো ঝলমল করে উঠল। কৃষ্ণার চোখ ধাঁধিয়ে গেল একেবারে। হারছড়াটি হাতে করে ভক্তি ভরে সেটিকে কপালে ছুঁয়ে মিস্টার ইয়াংচাং বললেন, আমাদের বংশে একটা প্রবাদ আছে, এই মালাটি বুদ্ধদেবের কণ্ঠে শোভা পেত যখন তিনি সিদ্ধার্থ ছিলেন। কিভাবে এ মালা আমাদের বংশে এলো, এই 2500 বছর ধরে এটা কখন কার কাছে কিভাবে থেকেছে সেই ইতিহাস আমি জানি না। আর বুদ্ধদেবের এই ভিক্ষাপাত্রটি একটি নারকেলের মালার আকারের জিনিস, সোনা দিয়ে বাঁধানো, ওপরের এক লাইনে মুক্ত সেট করা। একে ধ্বংসের মুখ থেকে রক্ষা করতে কে যে সোনা আর মুক্ত দিয়ে বাঁধিয়ে রেখেছেন তাও আমার অজ্ঞাত। এসব ছাড়া আর কতগুলো জিনিসপত্র যা আজও আমার মাপানের মিউজিয়ামে আছে, সেগুলো রীতিমতো দেখবার মতো জিনিস। সেসব মাপান আপনাদের দেখাবে। আমার বংশের সৌভাগ্যের প্রতীকগুলো আগে আমি আপনাদের দেখাই। তিনি একটি কৌটো ওপরে তুললেন। এই কৌটোটাও হাতির দাঁতের তৈরি। এতে অতি চমৎকার শিল্প নৈপুণ্যের পরিচয় পাওয়া যায়। এই কৌটোর মধ্যে আমাদের সৌভাগ্যের প্রতীক সেই হীরার আংটিটি রয়েছে। এটি আপনাদের দেখানোর আগে আমি এর ইতিহাস কিছু আপনাদের শোনাই। এই আংটিটি আমাদের ঊর্ধ্বতন পূর্বপুরুষ ভগবান তথাগতের কাছ থেকে উপহার পান। শোনা যায় এই আংটিটি ভারতেরই একজন বিখ্যাত নৃপতি বুদ্ধদেবের চরণে দিয়ে প্রণাম করেন, কিন্তু বুদ্ধদেব তা স্পর্শ করেননি এবং সেই মুহূর্তে যাকে তিনি এটা দান করেন তিনি ছিলেন আমারই একজন পূর্বপুরুষ। এই আংটি পেয়ে পর্যন্ত আমাদের বংশের শ্রীবৃদ্ধি হতে থাকে। আমার আর একজন পূর্বপুরুষ এটি হারিয়ে ফেলেন এবং তাকে দুঃখ ও দারিদ্র সমানভাবে বহন করতে হয়েছে। আমার পিতামহ আবার এটিকে পান একেবারে অভাবনীয়ভাবে। ওই আংটির জন্যই ইউইনের শান্তি নেই। এটির জন্যই সে আমার একমাত্র পুত্রকে হত্যা করেছে। আমারও মাপানের দিকে তার সতত সজাগ দৃষ্টি রয়েছে। যে কোনো রকমে আমায় আর মাপানকে সরাতে পারলেই উত্তরাধিকার সূত্রে আমার ভ্রাতুষ্পুত্র এই ইউইনই সমস্ত কিছু পাবে। সৌভাগ্য লক্ষ্মীকে প্রণাম করে মিস্টার ইয়াংচাং অতি সন্তর্পণে কৌটোটি খুললেন। ব্যোমকেশ, কৃষ্ণা ও প্রণবেশ কৌটোটার উপর ঝুঁকে পড়লেন। কৌটো শূন্য, কৌটোয় কিছুই নেই। মিস্টার ইয়াংচাং চিৎকার করে বললেন, মাপান! মাপান দ্রুত পিতার দিকে ফিরে তাকালেন। পিতার মুখ মৃতের মতো বিবর্ণ হয়ে গেছে এবং তিনি অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। আমার সর্বনাশ হয়েছে। আমার সৌভাগ্য লক্ষ্মী সেই আংটিটি চুরি গেছে মাপান। ব্যোমকেশ বাবু, দেখছেন ব্যাপারখানা? বৃদ্ধ মিস্টার ইয়াংচান শান্ত হতে পারছিলেন না। তার শোক আরো বাড়ছিল। তিনি বারবার কপালে করাঘাত করতে করতে বলছিলেন, আহা, আমার সর্বনাশ হয়েছে। আমার সব যাবে, সব যাবে। এবার আমি পথের ভিখিরি হব। মাপান নিঃশব্দে বাবার মাথায় হাত বুলিয়ে দিল। ব্যোমকেশ কিছুক্ষণ মাথায় হাত দিয়ে বসে রইলেন। তারপর আস্তে আস্তে নস্যের ডিব্বা খুলে দুই নাস্যারেন্দ্রে নস্য নিলেন। প্রণবেশ করুণ মুখে শুধু তাকিয়েছিলেন, কোনো কথা বলতে পারলেন না। কৃষ্ণাও কিছুক্ষণ অভিভূত হয়ে বসেছিল। তারপর বলল, শুনুন শুনুন, আপনি অনর্থক হাহাকার না করে কবে আর কিরকম ভাবে জিনিসটা গেল সেটা আগে ভাবুন। আচ্ছা, আপনাকে শান্ত হন। আগে এর সম্পর্কে আরও যা জানবার আছে সেগুলো কাকাবাবুকে বলুন। উনি খোঁজ করলে ঠিক পেয়ে যাবেন, দেখবেন। মনে করুন, সেদিন আমি আপনার কাহিনী শুনেই বলেছিলাম
মহিদল কিন্তু এখনো কলকাতা ছাড়েনি, সেখানেই আছে। আমার মনে হয় যে রাতে সে আপনার ঘরে এসেছিল সেখানেই কারো সাড়া পেয়ে সে পালিয়ে যায়। আপনার আয়রন চেস্টের গোপনীয় স্থান তার জানা থাকলেও সে খুলতে পারেনি। আচ্ছা, আপনি শেষ কবে আংটিটা দেখেছিলেন বলুন তো? কালো সন্ধ্যের পর আমি সে আংটি দেখেছি ব্যোমকেশ বাবু। আজ সকাল থেকে মা পান বাড়িতেই আছে। আমি যদিও কাজে গেছিলাম। আমি এদিকে কাউকে দেখিনি বাবা। কয়েকদিন আগেকার রাতের ব্যাপার আবার ঘটেনি তো? আমার তো তাই মনে হচ্ছে। না না, ও তোমরা ভুল ধারণা করেছো কৃষ্ণা। মোটেই নয় কাকাবাবু, আমার মনে হয় এ বাড়ির কোনো চাকরকে মহিদল হাত করেছে, আর তাকে দিয়ে আগের রাতে মিস্টার চ্যাংয়ের খাবারে কিংবা জলে কোনো কিছু মিশিয়ে দিয়ে অজ্ঞান করেছিল। কে বলতে পারে মিস মাপানকেও সেরকমভাবেই কিছু খাইয়ে অজ্ঞান করেননি? আপনার হিয়েন চাকরটাকে কিন্তু আমার সন্দেহ হচ্ছে। আমরা এসে পর্যন্ত তাকে দেখিনি। তাকে একবার ডাকতে পাঠান না দেখি। আপনারা ডিটেকটিভ মানুষ, সব বিষয়ে সব লোককে সন্দেহ করেন, কিন্তু হিয়েন বেলা 5টা পর্যন্ত আমার কাছেই ছিল। 5টার সময় সে গড়ের মাঠে গেছে। রোজই সে যায়, আমি আপত্তি করি না। সে কতদিন আপনার কাছে আছে? সে যখন 5 বছরের তখন থেকেই আমার কাছে ছিল। কেবল মাঝে 10 বছর ছিল না। আবার মাস 3 আগে তার দুঃখপূর্ণ পত্র পেয়ে আমি তাকে আসতে লিখি, তাই সে মাস 2 হলো বর্মা থেকে এখানে এসেছে। মাঝে 10 বছর সে আপনার কাছে ছিল না কেন? আমি তার বিয়ে দিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছিলাম। টুক করে কি কোনো মানুষ এই দূর বিদেশে ঘর সংসার ছেড়ে আসতে পারে বলুন তো? 3 মাস আগে পত্র পেলুম তার স্ত্রী আর একটি ছোট ছেলে মারা গেছে। সে আর রেঙ্গুনে থাকতে পারছে না। আরে মশাই, 5 বছর বয়স থেকে যাকে মানুষ করেছি, মাত্র 10 বছরের তফাতে সে কি শত্রুতা করতে পারে? এ কি আপনাদের দেশের লোক যে বাপের গলায় ছুরি বসায়? রাগ করবেন না, আমি শুধু তাকে একবার দেখতে চাইছি। তার কোনো ফটো কি আপনার কাছে নেই? মিস্টার ইয়াংচাংয়ের ইঙ্গিতে মাপান একটি ফটো আনিয়ে ব্যোমকেশের হাতে দিল। ফটোর ওপর 3 জনেই ঝুঁকে পড়লেন। কৃষ্ণা করুণ মুখে চেঁচিয়ে উঠল, ফুচু! এই যে আমাদের ফুচু! ফুচুকে? রেঙ্গুনে আমাদের চাকর ছিল। ক্ষিপ্র হস্তে একখানা পত্র লিখে পোস্ট করতে পাঠিয়ে কৃষ্ণা ডাকল, মামা! প্রণবেশ মিস্টার চৌধুরীর ডায়েরি পড়ছিলেন। কৃষ্ণা একখানা পড়তে দিয়েছিল। মুখ তুলে তিনি প্রশ্নসূচক দৃষ্টিতে কৃষ্ণার দিকে তাকালেন। কৃষ্ণা বলল, আমি রেঙ্গুনে যাচ্ছি, তোমাকেও কিন্তু আমার সঙ্গে যেতে হবে মামা। রেঙ্গুনে? রেঙ্গুনে আবার কেন? ওখানকার কাজ তো শেষ হয়ে গেছে। না, কিচ্ছু শেষ হয়নি। অন্ততপক্ষে যতক্ষণ বাড়িটা আছে ওটা কিন্তু বিক্রি করতেই হবে। তারপর ইভেনকে আমি যেমন করেই হোক ধরবো। ওই অসার কল্পনাটা ছাড়ো কৃষ্ণা। দেখেছো সে কি ধরনের লোক? তোমায় পর্যন্ত অজ্ঞান করে জাহাজে তুলেছিল, আর আধ ঘন্টা হলেই তোমায় নিয়ে গিয়ে পড়তো এমন জায়গায় যেখানে 1000 চেষ্টা করলেও তোমার সন্ধান মিলত না। তাই বলে তাকে ধরিয়ে দেওয়ার আয়োজন করব না? তোমায় কিচ্ছু করতে হবে না মামা, তুমি শুধু আমার সঙ্গে থাকবে, আর একটা কথাও বলবে না। একবার জ্ঞান শূন্য হয়ে অবস্থায় গিয়েছিলে, এবার একবার সজ্ঞানে দেখবে চলো। ব্যোমকেশ বাবু যাবেন তো? শুনলাম ইয়াংচ্যাং সাহেব তাকেই এই তদন্তের ভার দিয়েছেন, কাজেই তাকে নিশ্চয়ই যেতে হবে। তাকে একবার জানাতেও হবে যে আমরাও যাব, আর তিনি রেঙ্গুনে আমাদের বাড়িতেই থাকবেন। সে বাড়ি যে বিক্রি করবার কথা তোমাদের উকিল লিখেছেন। বিক্রি করবার কথা লিখেছেন বটে, কিন্তু তাতে এখনো আমাদের সাংসারিক জিনিসপত্র অনেক আছে। কাজেই বাড়ি বিক্রির ব্যবস্থা হলেই আগে সেগুলো আমাদের সরিয়ে আনতে হবে। ব্যোমকেশকে সংবাদ দিতেই তিনি এসে পড়লেন। তারপর বললেন, বর্মায় যাওয়াটা আমার মনে হয় তোমার পক্ষে উচিত হবে না কৃষ্ণা। ইউইন একদিন হয়তো বলেছিল যে তোমার কোনো অনিষ্ট করবে না, কিন্তু তুমি যদি তার স্বার্থে আঘাত করো সে তোমায় কখনোই ছাড়বে না। কাকাবাবু, বারবার ওই কথাটা বলে আমাকে বাধা দেবেন না। আমি রেঙ্গুনে যাচ্ছি কিন্তু অনেক উদ্দেশ্য নিয়ে। বার্মা গমনের উদ্যোগ এর আয়োজন চলতে লাগলো। সঙ্গে যাবে তারক ও পার্বতী। দারোয়ানরা এখানেই থাকবে। মিস্টার ইয়াংচ্যাং উপস্থিত ব্যোমকেশের হাতে 1000 টাকা দিয়েছিলেন। বলেছিলেন আর যা আবশ্যক হবে তিনি সংবাদ পাইলেই এখান থেকে পাঠাবেন।
15 বছর তিনি দেশ ছাড়া। ইউইনের জন্য তার বার্মায় ফিরিবার কোনো জো নেই। ব্যোমকেশ যদি ইউইনকে ধরতে পারেন, আগেই আংটিটা আদায় করতে হবে। পিতৃপুরুষের অসীম সম্পত্তির উপর তার এতটুকু লোভ নেই। সেসব ইউইন যদি পারে গ্রহণ করুক, সুখী হোক। লোকে টাকা করির জন্যই ডাকাতি করে। ইউইন যদি সম্পত্তি লাভ করে, তাহারা ডাকাতি করিবার কোনো প্রয়োজনই হবে না। সরল হৃদয় বৃদ্ধের কথা শুনে ব্যোমকেশের হাসি পেয়েছিল। পাছে বৃদ্ধ অন্তরে ব্যথা পান, সেই জন্য তিনি হাসিতে আর পারেননি। তবু এই কথাটা তিনি জানিয়ে দিয়েছিলেন যে ইউইন যেদিনই হোক ধরা পড়বে, এবং ধরা পড়লেই তাকে হয়তো জীবনান্তকাল পর্যন্ত জেলেই খাটতে হবে। কাজেই সম্পত্তি পাইলেই সুখী হওয়ার তার অদৃষ্টে নেই। সেই সম্পত্তি ইয়াংচাংয়ের অদৃষ্টে আছে বোঝা যাচ্ছিল। মিস্টার ইয়াংচাং বারবার করে বলেছিলেন যেমন করেই হোক বিশ্বাসঘাতক মহিদলকে একবার তার সামনে আনা চাই। সে শিক্ষিত লোক হয়ে কেমন করে এবং কেন ইউইনের দলে যোগ করল বা যোগদান দিল, তিনি তাকে সে কথা জিজ্ঞাসা করবেন। তার বিশ্বস্ত ভৃত্য হিয়েনের জন্য তার উৎকণ্ঠার সীমা ছিল না। তার বিশ্বাস হিয়েন সম্পূর্ণ নির্দোষ। সেদিনে বাড়িতে পুলিশের আগমনে ভয় পেয়ে সে পালিয়ে গিয়েছিল। এরপর পুলিশ সংক্রান্ত গোলমাল মিটে গেলে হিয়েন আবার ফিরে আসবে। কৃষ্ণা তার যে নাম দিয়েছিল তা তিনি বিশ্বাস করেননি। স্পষ্টই হাসি দিয়ে বলেছিলেন, তোমার ভুল হয়েছে মিস চৌধুরী। বার্মিজদের চেহারা সম্পর্কিত তোমার অভিজ্ঞতা নেহাতি কম। আমারও যদি বয়স কম হতো, অনায়াসেই আমাকেও ইউইন বলেই ভেবে নিতে। তোমাদের যে ফুচু নামের চাকর ছিল, সে কিছুতেই হিয়েন নয়। আমাদের চোখ মুখ প্রায় একই রকমের বলে ভিন্ন দেশীয় লোকের পক্ষে ধরা খুব মুশকিল। কৃষ্ণা তার কথায় বাধা দেয়নি, অথচ তার সন্দেহজনক মন বারবারই বলছিল যে হিয়েন ফুচু ছাড়া আর কেউই নয়। সে ইউএনের গুপ্তচর এবং ইউএনের দ্বারাই সে মিস্টার চৌধুরীর বাড়িতে কাজ নিয়েছিল। কৃষ্ণার মনে পড়ে 1 বছর আগে বাবা একটা ডাকাতি মামলার আসামিদের ধরার চেষ্টা করেছিলেন। আসামি ইউচো খুবই ধূর্ত প্রকৃতির লোক। তা সত্ত্বেও হঠাৎ এক জায়গায় বাবা তাকে ধরে ফেলেন এবং পুলিশ সেই কাফেখানায় আসার আগেই বাবা হঠাৎ গুলিতে আহত হন এবং সেই সুযোগে হিউচো পালিয়ে যায়। কাফেখানায় তখন বাইরে লোকজন ছিল না, তাই বাবা ফুচুকে পুলিশ ডাকতে পাঠিয়েছিলেন। কৃষ্ণার মনে হয় সেগুলি আর কেউ ছোড়েনি, দলের লোককে বাঁচানোর জন্য ফুচুই গুলি ছুড়েছিল এবং পরক্ষণেই ভীষণ ভালো মানুষ সেজে পুলিশ ডেকে এনেছিল। তাই এ ফুচুর কাজ ছাড়া আর কারণ নয়, কারণ ফুচুর বিনীত কথাবার্তা আচরণ শুধু প্রভু মিস্টার চৌধুরীকে আকর্ষণ করেনি, কৃষ্ণাকেও করেছিল। হিয়েনের ছবিখানা চেয়ে সে নিজের ব্যাগে রেখে দিয়েছিল। স্টিমার রেঙ্গুনে পৌঁছল। যাত্রীরা একে একে নামছিল। তাদের সঙ্গে কৃষ্ণা, প্রণবেশ এবং ব্যোমকেশও নামলেন। ব্যোমকেশ আগে কখনো রেঙ্গুন আসেনি। রেঙ্গুনের অপূর্ব সুন্দর দৃশ্য দেখে তিনি তো অবাক হয়ে গেলেন। একখানা ট্যাক্সি ভাড়া করে কৃষ্ণা তাতে উঠে বসলো এবং মামা ও ব্যোমকেশকেও তুলে নিল। কাকাবাবু এবং মামা দুজনেই এখানকার সম্পূর্ণ অপরিচিত। এখানকার রাস্তা সম্বন্ধে কারোর কোনো অভিজ্ঞতা নেই, তাই কৃষ্ণাই তাদের গাইডের দায়িত্ব নিল। আগে অবিনাশবাবুকে সে একখানা টেলিগ্রাম করে দিয়েছিল। অবিনাশবাবু কৃষ্ণাদের বাড়িতে অপেক্ষা করছিলেন। স্নেহের খাতিরেই সবই সহ্য করতে হবে জেঠামণি, আমার যখন আর কেউই নেই। আহা, আমি তো আছি। তবে তুমি যখন এবার এসছো, তোমার মামাও যখন এসছেন, তখন নিজেরা থেকে জিনিসপত্রগুলো যা হয় তা ব্যবস্থা করো। বিক্রিটাও তোমরা থাকতে থাকতেই হয়ে যাওয়া ভালো। বলতে বলতে তিনি প্রণবেশের দিকে তাকালেন। প্রণববাবু, আমায় বোধ হয় আপনি ঠিক চিনতে পারছেন না। খুব চিনেছি অবিনাশবাবু, সেদিনের কথা আমি ভুলিনি। ভাগ্যে আপনার চোখে পড়েছিলাম তাই, নইলে আমি যে কোথায় যেতুম, কী যে আমার হতো, সে কথা ভাবলে আমার জ্ঞান থাকে না। তখনও কিন্তু আমি জানি না যে আপনি চৌধুরীর সম্বন্ধী, আমাদের কৃষ্ণার মামা। জানলে আপনাকে পুলিশের কাছে কখনোই জিম্মা করে দিতুম না, অন্তত কিছুদিন নিজের কাছে তো রাখতুমই। জানতে পারলাম অনেক পরে, তাও আবার খবরের কাগজে। যাকে আমি পুলিশের হাতে ধরিয়ে দিলুম সে আর কেউ নয়, আমাদের চৌধুরীর সম্বন্ধী। প্রণবেশ লজ্জিত হাসি হেসে বললেন, হয়তো আরও কত লোকের চোখে পড়েছিলুম, কিন্তু কেউই তো কিছু করেননি। আপনি আমায় থানায় দিয়েছিলেন বলেই সময় আমার দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারলে। তার আগে মনে রাখবেন যে এ হলো আমার কর্তব্য।
কেবল আমারই বা বলি কেন, প্রত্যেক বাঙালির প্রতি বাঙালির কর্তব্য। আমাদের এই সহানুভূতি যদি থাকে, বাঙালি নিশ্চয়ই উঠবে। তাকে এমন হীনভাবে পিছনে পড়ে থাকতে আর হবে না। ব্যোমকেশ এই সময় বিনীতভাবে বললেন, এবার আমারও একটা উপকার করুন অবিনাশবাবু। এখানে থানা কোথায় আছে বলুন তো? আমাকে সেখানে পাঠানোর একটা ব্যবস্থা করে দিন আগে। আহা, বলছি এক্ষুনি থানায় না গিয়ে খাওয়া দাওয়া করে? না না, সরকারি কাজ নিয়ে এসেছি। কথা আছে, এখানে নেমেই বরাবর থানায় চলে যাব। সাহেবের সঙ্গে দেখা করে পুলিশের সাহায্য নেওয়ার ব্যবস্থা করতে হবে। কলকাতা থেকে এখানকার পুলিশকে টেলিফোন করে দেওয়া হয়েছিল। তারা স্টিমার ঘাটেও গিয়েছিল, কিন্তু আমি তাদের ফিরিয়ে দিয়েছি। বলেছি এক্ষুনি এদের পৌঁছে দিয়ে চলে আসব। কাজেই আমার দেরি করা চলবে না। অবিনাশবাবু, চাকর বই তো নই, মনিবের হুকুম তামিল করা আগে দরকার, বুঝলেন তো? অবিনাশবাবু তার আর্দালিকে আদেশ দিলেন যে সে ব্যোমকেশকে থানায় পৌঁছে দিয়ে আসে। রোজ একবার করে কিন্তু আসা চাই কাকাবাবু, না এলে কিন্তু আমি নিজে গিয়েই থানায় হাজির হব, এই বলে দিলাম। বেশ। এই বলে ব্যোমকেশ বিদায় নিলেন। বাড়িতে সবকিছু পড়ে আছে। খুব দরকারি কিছু জিনিস নিয়ে মিস্টার চৌধুরী চলে গিয়েছিলেন। মনে হয় আশা ছিল তিনি আবার ফিরে আসবেন, এখানেই কৃষ্ণার বিয়ে দেবেন। কিন্তু দুর্দান্ত দস্যু ইউএনের জন্য তার কোনো ইচ্ছাই পূর্ণ হয়নি। কৃষ্ণা সমস্ত ঘরগুলো প্রণবেশকে দেখালো। এখন এখানে থাকবে কি মা? না না আসগর, বাড়িটা বিক্রি হবে। জিনিসপত্রগুলো আগে বিক্রি করে দিলে তবে বাড়ি বিক্রি করতে পারবো, তারপর আমরা চলে যাব। তোমাকে এখানে আর আসতে হবে না। সাহেবের খুনের কোনো কিনারা কি হলো মা? কোনো কিনারা হয়নি আসগর। বাবাকে যে খুন করেছে, পুলিশ তাকে ধরবার আগেই সে পালিয়েছে। কলকাতার যে ডিটেকটিভ সাহেব এসেছেন, তিনি আমাদের বড় সাহেবের কাছে বলেছিলেন এ নাকি এখানকার বিখ্যাত দস্যু ইউএনের কাজ। সে কথা আগে আমি জানি মা। সাহেবের কামরা থেকে যেদিন চুরি হয়, সেই দিনই আমি বুঝেছিলাম তোমরা যতই গোপনে কলকাতায় যাও, ইউএনের বা তার দলের লোকের চোখ কিছুতেই এড়াতে পারবে না। তার যে এখানে থাকলে হতো, হয়তো তাতে এমন সর্বনাশ করতো না। ঠিকই হতো আসগর, এখানেও তো বাবা ইউএনের জ্বালায় অস্থির হয়ে পড়েছিলেন, তাই না এখান থেকে চলে গেলেন। মনে করো তো, ওই ঘরে আমার মা। বলতে বলতে তাহার কণ্ঠ রুদ্ধ হয়ে আসলো। আমায় পিতৃহত্যার প্রতিশোধ নিতেই হবে। তুমি নেবে মা? হ্যাঁ, যতটুকু পারি আসগর। আমাদের শাস্ত্রে বলা আছে কিন্তু, বানরেরা লঙ্কায় যাওয়ার সেতু তৈরি করেছিল, তবেই না রামচন্দ্র লঙ্কায় গিয়ে রাবণ বধ করেছিলেন। ইউএনের মতো দুর্দান্ত দস্যু যে দেশে দেশে তার অদ্ভুত কীর্তির পরিচয় দিয়ে বেড়াচ্ছে, কে বলতে পারে সে কোনোদিন আমার দ্বারাই জব্দ হবে কিনা। জানলার নিচে পথে কে এই সময় হাঁচি দিল। সাধারণ লোকের হাঁচি থেকে হাঁচির শব্দ একেবারে ভিন্ন। কৃষ্ণা তাই বাইরের দিকে তাকালো। একখঞ্জ ভিক্ষুক একটা লাঠি নিয়ে পথ চলছে, যত সম্ভব সেই হাঁচি দিয়েছে। প্রণবেশ বিকৃত মুখে বললেন, যার একটা অঙ্গ বিশ্রী, তার সবই বিশ্রী। সুন্দর নগরী রেঙ্গুন। ব্যোমকেশ রেঙ্গুনের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। শহরটি একেবারে আধুনিক ধরনের। ইরাবতী নদী রেঙ্গুনের পাশ দিয়ে বয়ে চলেছে, তার উপর ভাসছে ধানের নৌকা। সেগুন কাঠের ভেলার উপর বাঁশ দিয়ে তৈরি ছোট ছোট ঘর। কৃষ্ণা মামার সঙ্গে একদিন এসে ব্যোমকেশকে নিয়ে উঁচু মাটির ঢিবির ওপর দাঁড়িয়ে সিও ড্রাগন প্যাগোডা বা বর্মার বিখ্যাত স্বর্ণ মন্দির দেখিয়ে আনলেন। মন্দির দেখে ব্যোমকেশ ও প্রণবে স্তম্ভিত ও উত্তেজিত হয়ে উঠলেন বটে। এই প্যাগোডার বাইরের দিকটা বেশিরভাগই স্বর্ণমণ্ডিত, সেজন্য এর নাম স্বর্ণ মন্দির রাখা হয়েছে। উপরে যে সোনার ছাতাটা রয়েছে, তার গায়ে নানা ধাতু থেকে তৈরি ঘণ্টা বাতাসের বেগ বাজতে থাকে। প্রণবেশ হিসাব করে বললেন, এর দাম কত বলুন তো ব্যোমকেশ বাবু? তা 1,10,00,000 হবেই। না, এটা প্রায় কোটি টাকার কাছাকাছি হবে বলে শুনেছি। ও, এরকম বুদ্ধমূর্তি কলকাতাতেও ঢের আছে ব্যোমকেশ বাবু। ইডেন গার্ডেনেও এরকম মূর্তি সব রয়েছে না? তবুও আসল নকলে অনেকটাই পার্থক্য আছে প্রণবেশবাবু। প্যাগোডার সামনে একটা ভিক্ষুক দাঁড়িয়েছিল। সে হাত বাড়ালো। কৃষ্ণা ব্যাগ খুলে তাকে একটা আনা দিতে গিয়ে হঠাৎ তার মুখের দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে গেল। চৈনিক ভিক্ষুক কাতর কণ্ঠে বলল, দিন মেম সাহেব, 2 দিন কিছুই খাইনি। ল্যাং,
এখন তোমায় ভিক্ষা করে খেতে হয়? তোমার যে অনেক আত্মীয় বন্ধু বান্ধব, তারা কোথায় গেলেন? ভিক্ষুক তাকে চিনতে পারেনি। গাউন পরেই তা কৃষ্ণাকে সে মেম সাহেব বলে ভাবছিল, তাই আশ্চর্যভাবে তার দিকে তাকিয়ে রইল। কি গো ল্যাং, আমায় চিনতে পারছো না? আমি তো মিস্টার চৌধুরীর মেয়ে, কৃষ্ণা। ল্যাং মুহূর্তকাল তার পানে তাকিয়ে রইল, তারপর হঠাৎই দু হাতে মুখ ঢেকে ফেলল সে। কৃষ্ণা বুঝল সে মিস্টার চৌধুরীর মৃত্যু সংবাদ পেয়েছে। কৃষ্ণা ব্যোমকেশের পানে ফিরে বিষণ্ণ কণ্ঠে বলল, ল্যাংকে আপনারা চেনেন না কাকাবাবু। আজ একে দেখছেন পথের ধারে দাঁড়িয়ে ভিক্ষা করতে, একটা চোখ নেই, একটা পা নেই, কিন্তু ও একদিন সবল সুস্থ লোক ছিল। এর ভয় ম্যান্ডেলোতে সকলেই সশস্ত্র হয়ে থাকতো। একবার ল্যাং যখন দারুণ বিপদে পড়েছিল, সেই সময় বাবা ওকে রক্ষা করেন। সেই থেকে ল্যাং আমার বাবার পরম ভক্ত হয়ে থাকে। ল্যাং মুখ থেকে হাত নামালো, অশ্রু জলে তার হাত দুটো ভিজে গেছে। সেদিনকার কথা আমি ভুলতে পারিনি দিদি। ইউইন সন্দেহ করেছিল আমি ইরাবতীর ধারে কোথাও কোনো জঙ্গলে যে গুপ্তধন আছে তার নাকি সন্ধান জানি। যখন মিস্টার চৌধুরী আমাকে খুঁজে বেড়াচ্ছিলেন, সেই সময় ইউইন আমাকে তার দলে মেজবার জন্য আহ্বান করে। আমিও হিতাহিত চিন্তা না করে আমার দলের কয়েকজন লোককে নিয়ে তার দলে যোগ দিয়েছিল। এর কিছুকাল পর বুঝলুম কেন সে আমাকে তার দলে নিয়েছিল। এরপরই আরম্ভ হলো আমার ওপর তার দুঃসহ অত্যাচার, যার জন্য আমি হারালুম আমার একখানা পা, একটা চোখ। কি রকম? সে কি চোখ তুলে নিয়েছিল? পা কেটে দিয়েছিল? না, আমি নিজেই সর্বনাশ করেছি। হিউইনের অত্যাচার সইতে না পেরে আমি 3 তলা থেকে লাফ খেয়ে পড়েছিলাম পথের ওপর। সেইখানেই আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। পথের লোক আমায় তুলে নিয়ে গিয়ে হসপিটালে দেয়। যখন আমার জ্ঞান হলো, আমি দেখলুম আমার একটা চোখ নষ্ট হয়ে গেছে, একখানা পা কেটে বাদ দিতে হলো। তারপর হসপিটালে একদিন হিউইনকে দেখেছিল, শুনলুম সে ব্যবস্থা করে গেছে। আমি যেদিন মুক্তি পাবো, সে গাড়ি নিয়ে এসে আমাকে নিয়ে যাবে। হসপিটালে আমার জন্য সে অনেক অর্থ ব্যয় করেছে। আমার এই কাঠের পাখানা তারই দেওয়া। নিশ্চয়ই তুমি বেইমানি করনি? দস্যুর কাছে দস্যুর বেইমানি এমন কিছু ধর্মহানিকর নয় সাহেব। সে হসপিটাল থেকে আমায় নিয়ে গিয়ে আবার তার পাপ কাজে আমায় জুড়ে দেবে, সেই জন্যেই আমি যেদিন মুক্তি পেলুম সেদিন সকালবেলায় পালালুম। সোজা এসে উঠলুম একেবারে এই এদের বাড়ি। একেবারে বাঘের মুখে? তখন নিজেকে বাঁচানোর জন্য তাকেই আমি বন্ধু মনে করছিলাম সাহেব। চৌধুরী সাহেব আমায় আশ্রয় দিলেন। আমাকে তিনি যে কত উপদেশ দিয়েছেন, সে কথা আমি জীবনে ভুলবো না সাহেব। বলে ল্যাং কাঁদতে লাগলো। কোমল প্রকৃতি প্রণবেশের মন দস্যুর এই পরিবর্তনে একেবারে হতভম্ব হয়ে গিয়েছিল। মুখ ফিরিয়ে তিনি গোপনে চোখ মুছে ফেললেন। ব্যোমকেশ জিজ্ঞাসা করলেন, তারপর আর ইউইনের সঙ্গে তোমার দেখা হয়নি? চৌধুরী সাহেব চলে যাওয়ার পর কিছুদিন দেখিনি। তবে সেদিন যেটিতে ঠিক তারই মতো একজন লোককে দেখেছিল, আর আজ দেখেছি এইখানে আর একটু আগে। কি? তুমি একটু আগে ইউইনকে এখানে দেখেছো? হ্যাঁ, আমার সামনে দিয়ে এসে চলে গেল আমার গায়ে থুথু দিয়ে। আহা বেচারা। করুণা দেখানোর সময় এখন নয় প্রণববাবু। ইউইনের এই সময় এখানে আগমনটাই আমার মনে সন্দেহ জাগাচ্ছে। বিনা স্বার্থে কেবলমাত্র বেড়ানোর মতলবে তো ইউইন এখানে আসেনি, এটা জানা কথা। আমি বেশ বুঝছি আমরা যেখানে এসেছি তাকে খুঁজে বেড়াচ্ছি ওয়ারেন্ট নিয়ে, তা সে জেনেছে। যে কোনো রকমে হোক আমাদের অনিষ্ট করবার জন্য সে আমাদের সঙ্গে সঙ্গেই ঘুরে বেড়াচ্ছে। এতে তার লাভ কি হবে? লাভ কি বুঝছো না মামা? ইউইন জানে কাকাবাবু আর আমরা যখন এখানে এসেছি তখন থেকে ধরবার চেষ্টা আমরা করবই।
আর আমাদের ধরায় সে পড়বেই। আমরা যদি দীর্ঘদিন এখানে থাকি তবে আর গুপ্তধন উদ্ধার করা সহজ হবে না। কাজেই আমাদের সরিয়ে দেওয়ার চেষ্টাই করবে। সরানো মানেটা তুমি বুঝতে পারছো তো মামা? এতে তার কি লাভ হবে? ঠিক তাই। আমি এখানে এসে খবর পেলুম ইউইনের নিজের হাতে, তার দলের লোকের হাতে কত লোকের যে সর্বনাশ হয়েছে, কত লোক যে মরেছে তার কোনো ইয়ত্তা নেই। আমি তো স্তম্ভিত হয়ে গেছি। তবু আপনারা তার সব পরিচয় পাননি সাহেব, আর তার আরও পরিচয় আছে যা বাইরের কেউ না জানলেও দলের লোক হিসাবে আমরা জানি। তাহলে এটাও তুমি খুব ভালো করে জানোই ল্যাং, তারা একটা সূঁচের মতো তীরের মুখে কোনো বিষ মাখিয়ে রাখে, যা স্পর্শ করা মাত্রই সমস্ত শরীরে বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ে, আর 10 মিনিটের মধ্যেই মানুষ মারা যায়। সে বিষ ইউইনের দলের লোকেরা তৈরি করে নেয়। ওই বিষটাই হচ্ছে ওদের প্রধান অস্ত্র। রিভলভারের গুলি হয়তো ব্যর্থ হতে পারে, কিন্তু এই বিষ কখনো ব্যর্থ হয় না। হাত কুড়ি দূর থেকে এই তীর ওরা ছোঁড়ে। তীরের মুখে ফাঁপা জায়গায় বিষ থাকে। জোরে ছোঁড়বার দরুন দেহের ভিতর তীর খানিকটা গর্ত করে বিষ আপনিই ঢুকে যায়। তখন রক্তের সঙ্গে বিষ মিশে গিয়ে মানুষ মারা যায় মাত্র 10 মিনিটের মধ্যে। পৃথিবীতে আরও কত আশ্চর্য জিনিস আছে সাহেব, ক্রমে ক্রমে সবই জানবেন। সন্ধ্যা হয়ে আসছিল। সেটি দেখে কৃষ্ণার দেরি করল না। একটা 5 টাকার নোট ল্যাংয়ের হাতে দিয়ে দিল। এইটা নাও, এই টাকাটা নাও ল্যাং, কাল আবার আমাদের বাড়িতে এসো, তোমাকে তো আমাদের খুবই দরকার। নিশ্চয়ই আসবো। চৌধুরী সাহেবের কথা আমি কোনোদিনও ভুলবো না দিদিমণি। কৃষ্ণা ও মামা ব্যোমকেশের সাথে গাড়িতে উঠল। কি জানি কেন তোমাদের ওই ল্যাংকে আমি ঠিক পছন্দ করতে পারছি না। ওকে আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। না না কাকাবাবু, আপনি ওর বিশেষ পরিচয় পাননি বলে ওকে সন্দেহ করছেন। ও লোককে সন্দেহ করবার কিছুই নেই। বেচারা সত্যিই বড় হতভাগা। ওই ইউইনটাই ও সর্বনাশ করেছে, এ কথা সত্যি। বাবা থাকতে আমাদের এখানে ল্যাং 1 দিন নয় 2 দিন নয় 7-7টা মাস ছিল। এই 7 মাস সে বাবার অনেক কাজ করেছে, অনেক সন্ধানও দিয়েছে। বলতে বলতে বাবার ডায়েরির একটা জায়গার কথা মনে পড়ল। কৃষ্ণা বলল, আপনারা একটু বসুন, আমি আসছি। বাবার ডায়েরির কখানা সে সঙ্গে এনেছিল। পাশের ঘরে ড্রয়ারের মধ্যে সে কয়েকটা সযত্নে রেখেছিল। তাড়াতাড়ি গিয়ে ড্রয়ার খুলে কৃষ্ণা ডায়েরি বের করে। ডায়েরির মধ্যে চিহ্নিত একটা জায়গা, সেখানে যে তারিখ লেখা ছিল তা আজ থেকে ঠিক 1 বছর আগের দিন। মিস্টার চৌধুরী লিখেছেন, ল্যাং এসেছেন, তাকে দিয়ে অনেক কাজ পেয়েছি। তবু মনে হয় এসব তেমন জরুরি কাজ নয়। ওপরকার অনেক হালকা খবরই শুধু সে দিয়ে থাকে। মোটামুটি কিছু খবর পেলেও তাকে ঠিক বিশ্বাস করতে পারছি না। এর 2 দিন পরের তারিখে লেখা আছে, কাল হঠাৎ দেখলাম ল্যাং আমার ঘরে ঘুরে বেড়াচ্ছে। কি দেখছে কে জানে। ওচো বাড়ি নেই, আমার জন্য সিগার আনতে গেছে, নচেত ল্যাং এই ঘরে আসতে পেত না। যাই হোক, ওচোর কতকটা অন্যায় যে সে ঘরে চাবি দেয়নি। হঠাৎ আমাকে দেখে ল্যাং বিবর্ণ হয়ে গেল কেন, একটু যেন সন্দেহ হয়। সে বলল দরজা খোলা দেখে আমি বাড়ি ফিরেছি ভেবে সে আমার নামে চিঠিটা দিতে এসেছিল। হয়তো তাই আমি মিথ্যা তাকে সন্দেহ করেছি। সে নিজে কোনো অন্যায় করতে পারবে না তা জানি, কারণ তার একখানা পা নেই। কৃষ্ণা ডায়েরি বন্ধ করে আস্তে আস্তে ফিরল। তখন ব্যোমকেশ উঠবার উদ্যোগ করছিলেন। কৃষ্ণমা, আমি যাচ্ছি তাহলে। ওদিকে জরুরি কাজ আছে কিনা, দেরি করবার জো নেই। আসুন, কিন্তু একটা কথা বলে রাখি ল্যাং সম্বন্ধে, যদি কোনো সন্দেহ হয় তা কখনোই প্রকাশ করবেন না। সত্যি যদি সে তার কথা মতো নির্দোষ দুঃখী হয়, আমি তার ব্যবস্থা করব। আর যদি সে বাস্তবিকই প্রতারণা করতে এসে থাকে, তার উপযুক্ত শাস্তি যাতে সে পায় তার ব্যবস্থা আমিই করব। ব্যোমকেশ চলে গেলেন। এই সময় প্রণবেশ ফিরে আসলেন। তিনি কোথায় বেড়াতে গিয়েছিলেন।
শ্রান্তভাবে একখানা চেয়ারে বসে পড়ে মাথার টুপিটা টেবিলে রেখে তিনি বললেন, আজ যা বেরিয়েছি কৃষ্ণা, একেবারে বোধ হয় 8-10 মাইল হবে। ইরাবতীর ধার দিয়ে চলতে যে কি আর আরাম আর কি সুন্দর দেখতে, তার তোমায় কি বলবো। ঠিক আমাদের বাংলাদেশের গ্রামের মতন সুন্দর জায়গা, অথচ বাড়িঘর পথঘাট সব তার চেয়েও পরিষ্কার ঝরঝরে। তোমায় একটা কথা বলে রাখছি মামা, তুমি ওরকম করে যেখানে সেখানে আর কখনো যেও না। আবার যদি কোনো বিপদে পড়ো তাহলে কিন্তু আর বাংলায় ফিরতে পারবে না, আর যা করতে এসেছো তাও কিন্তু নষ্ট হবে। আমি কি একা ছিলুম? অবিনাশবাবু তাঁর একজন দারোয়ানকে সঙ্গে দিলেন, আর সঙ্গে গেল আমাদের খোঁড়া ল্যাং। ল্যাং তোমার সঙ্গে গিয়েছিল? আচ্ছা, তাই আমরা ল্যাংকে দেখতে পাইনি। আচ্ছা, ওকে কয়েকটা কথা জিজ্ঞেস করবেন বলে কাকাবাবু সকাল 8টা থেকে বসে হয়রান হয়ে এই খানিকাকে থানায় চলে গেলেন। সেদিন থেকে আজ 10-12 দিন খুঁজে খুঁজে তিনি হয়রান হয়ে গেলেন, অথচ ইউএনের কোনো পাত্তা নেই, যেন হাওয়ায় উড়ে গেছে। সেদিন মানে কোন দিন? আরে সেদিন যে ল্যাং প্যাগোডায় তাকে দেখেছিল বললে। ল্যাং এক চোখ দিয়ে কাকে দেখেছে ঠিক নেই, অমনি স্পষ্ট চাপিয়ে দিলে ইউইন এসেছে এবং আমাদের পিছনে পিছনে প্যাগোডা পর্যন্ত গেছে। আজ ল্যাংকে জিজ্ঞাসা করতে সে একটু হাসলো, বললে, কি জানি কাকে দেখেছিলাম সাহেব, হয়তো ইউইন নয়। আমি আর কাউকে দেখে ভুল করেছি। ইউইন বর্মায় এলে সারা বর্মায় তুমুল কাণ্ড মাত্র, বর্মা পুলিশ ব্যতিব্যস্ত হয়ে উঠত। ইউইন জাঁকজমক বড় বেশি রকম ভালোবাসে, সে যেখানেই থাক তার খবর জানতে পুলিশের বড় বেশিক্ষণ দেরি হয় না। এত সব কথা তুমি জানলে কি করে গো মামা? আমাদের ল্যাং সব জানে কিনা সে সব বলছিল। ল্যাং ওই কাঠের পা নিয়ে অতখানি পথ হাঁটতে পারলে মামা? আশ্চর্য, বরং আমার চেয়ে বেশি তাড়াতাড়ি সে চলতে পারে কৃষ্ণা, আর একটু কষ্ট অনুভব করে না। পথে কত লোকের সঙ্গে তার দেখা হলো, দেখলুম অনেক লোকের সঙ্গে তার পরিচয় আছে। কাকাবাবু বারবার করে বলে দিয়েছেন তুমি আর ল্যাংয়ের সঙ্গে যেও না। কাকাবাবু ল্যাংকে বরাবরই সন্দেহের চোখে দেখেছেন। হ্যাঁ, আর একটা কথা মামা, জ্যাঠামণি খবর পাঠিয়েছেন বাড়ির খদ্দের আজ বা কাল হয়তো আসবে, তিনিও সঙ্গে আসবার চেষ্টা করবেন, নইলে তার পুরনো দারোয়ান ভগৎ সিংকে বলে রেখে গেছেন সেই নিয়ে আসবে। তুমি কিন্তু বিকেলের দিকে আজ কোথাও যেও না। না, বিকেলের দিকে আজ আর আমার কোনো দরকার নেই, বাড়িতেই থাকবো। নির্দিষ্ট পোশাক ছেড়ে তিনি নিজের ঘরে চলে গেলেন। সন্ধ্যার আগমনের সাথে সাথে পুরো শহর বিদ্যুতের আলোয় উজ্জ্বল হয়ে উঠল। কৃষ্ণাদের বাড়ির পাশেই ক্লাবে আজ বার্ষিক উৎসব, মহা ধুমধাম পড়েছে। জানলা থেকে কৃষ্ণা দেখছিল ফুলের মালা ও লতাপাতা দিয়ে ক্লাব ঘরটি খুব সুন্দর দেখাচ্ছিল। বর্মার প্রধানমন্ত্রী আজ এখানে আসবেন, তার সম্মাননা জানাতে বিশাল আয়োজন হয়েছে। চমৎকার কনসার্ট বাজছিল, কৃষ্ণা গভীর মনোযোগ দিয়ে সুর শুনছিল। তারক একটা কার্ড হাতে নিয়ে এসে দাঁড়িয়ে পড়ল। দিদিমণি, একজন সাহেব এসেছেন, অবিনাশবাবুর দারোয়ান ভগৎ সিং তাকে সঙ্গে করে এনেছে। অবিনাশবাবু এখনো বাড়ি আসতে পারেননি। আমি হাঁকিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, ভগৎ সিং বললে বাবু আপনাকে জানিয়েছেন। কৃষ্ণা কার্ডখানা নিয়ে তার ওপর চোখ বোলালো। নাম লেখা আছে মিস্টার আর রবিন। সকালে অবিনাশবাবু মিস্টার রবিনের নাম ও ছবি সম্পর্কে পরিচয় দিয়েছিলেন। অনেকদিন আগে একবার আর্থার মুর পরিচয় দিয়ে পাপিষ্ঠ ইউইন কৃষ্ণার সামনে এসেছিল। সেদিনের কথা কৃষ্ণা আজও ভোলেনি। বৈঠকখানার বারান্দায় এসে কৃষ্ণা ভগৎ সিংকে দেখল। সেলাম দিয়ে ভগৎ সিং বলল, সাহেব বাড়ি কিনতে চান, বেশ পছন্দ হয়েছে, এখন আপনার সঙ্গে কথাবার্তা হলেই হয়। আমার সঙ্গে আবার কথাবার্তা কেন? জ্যাঠামণি যখন সব কারবার করছেন তখন তার সাথেই বলা উচিত। বলতে বলতে কৃষ্ণা পর্দা সরিয়ে ঘরে প্রবেশ করলে। টেবিলের ধারে দীর্ঘাকৃত এক ইংরেজ যুবক এক চেয়ারে বসে সেদিনের সংবাদপত্রটি দেখছিল। সে উঠে দাঁড়িয়ে হাসি মুখে অভিবাদন জানায়। কৃষ্ণা একটু থমকে গেল। মনে হলো এই মুখটা তার পরিচিত, কোথাও কখনো যেন এই দীর্ঘাকৃতি লোকটিকে এসে দেখেছিল। আমি বোধহয় মিস চৌধুরীর সঙ্গে কথা বলছি। হ্যাঁ, আমি মিস কৃষ্ণা চৌধুরী। আপনি? আমার পরিচয় আপনি আগেই মিস্টার রায়ের কাছে নিশ্চয়ই পেয়েছেন। আমি মিস্টার আর রবিন, এদিকে ফরেস্ট বিভাগের ইনচার্জ।
আপনি এই বাড়ি বিক্রি করবেন শুনে কিছুদিন আগে বাসিন থেকে আমি মিস্টার রায়কে টেলি করে তারপর এদিকে এসে দেখে যাই। উনি সেই সময় জানান যে আপনি বাংলা থেকেই শীঘ্রই এখানে আসবেন। তখন দেখা করে একেবারে দরদস্তর করে কিনে নিলেই চলবে। আমার কাল বিকালে আসার কথা ছিল, আপনারও সেজন্য প্রস্তুত থাকার কথা ছিল। আমি যে ঠিক সময় আসতে পারিনি এজন্য আমি অত্যন্ত লজ্জিত মিস চৌধুরী। মিস্টার রবিনের নম্র ও ভদ্র আচরণে কৃষ্ণা খুব খুশি হয়ে উঠেছিলেন। প্রথমে সে খুব ঘাবড়ে গিয়েছিল, কারণ মিস্টার রবিন উচ্চতা ও গড়নের আর্থার মুরের মতোই। মুখের ভাবটাও হঠাৎ যেন সেই রকমই মনে হয়েছিল। কিন্তু না, অবিনাশবাবুর কাছে আগেই সে মিস্টার রবিনের বাড়ির কেনার ব্যাপারে অনেক কিছুই শুনেছিল, তাই সে তাকে বিশ্বাস করতে পারল না। কৃষ্ণা বসে, মিস্টার রবিনও বসে। আপনি কতদিন এখানে এসেছেন? বছর 3-4 হবে। দেশে বোধহয় ফেরবার ইচ্ছা নেই, তাই এখানেই বাড়ি নিয়ে থাকতে চান, তাই তো? তাই বটে, দেশে আমার কেউ নেই, তাছাড়া আমার পার্মানেন্ট পোস্ট। আর রেঙ্গুন শহরটা আমার খুব পছন্দ হয়েছে। মনে করছি এখানে একটা বাড়ি নিয়ে রাখি, যেখানেই থাকি এখানে এসে বিশ্রাম লাভ করতে পারবো। প্রণবেশ বাড়িতেই ছিলেন। খানিক আগে থানা থেকে একজন লোক ডাকতে আসায় কৃষ্ণাই তাকে পাঠিয়ে দিয়েছে। প্রণবেশ এখনও ফেরেননি, কখন ফিরবেন তাও ঠিক নেই। মিস্টার রবিনের সঙ্গে কথা বলে তাকে খানিক বসতে অনুরোধ করে কৃষ্ণা বাইরে এসে ভগৎ সিংয়ের সঙ্গে একবার দেখা করে কথা বলার জন্য তাকে খুঁজে জানালো। সে বিশেষ দরকারে একবার বাড়ি গিয়েছে। কৃষ্ণা তারককে ডেকে বলল, তুমি চট করে একবার থানায় গিয়ে কাকাবাবু আর মামাকে ডেকে নিয়ে এসো তারক। বলো গিয়ে মিস্টার রবিন এসেছেন, আর ঘন্টাখানেক তিনি থাকতে পারবেন, এর মধ্যে তারা যাতে একবার আসে। কিন্তু তুমি একা থাকবে মা লক্ষ্মী? বর্ষা হয় না যে? না না, কোনো ভয় নেই। মিস্টার রবিন জ্যাঠামনির পরিচিত লোক, বিশেষ জানাশোনা। তোমার কোনো ভয় নেই তারক, তুমি অনায়াসে যেতে পারো। আর বাড়িতে তো অন্য লোকও আছে, ভগৎ সিংও এর মধ্যে এসে পড়বে, তার তো একটা দায়িত্ব জ্ঞান আছেই নাকি? তারককে থানায় খবর দিতে পাঠিয়ে এসে ফিরল। নিজের চেয়ারে বসতে বসতে কৃষ্ণা বলল, মামা আর কাকাবাবুকে ডাকতে পাঠালাম, ওদের সঙ্গে বাড়ির সম্বন্ধে কথাবার্তা বলাই ভালো। খুব ভালো কথা, তারা আসুন, তাদের সঙ্গে কথাবার্তা বলাই ভালো। মিস্টার রবিন তার জঙ্গলের সম্পর্কে বিভিন্ন অভিজ্ঞতার গল্প শুরু করলেন। কণ্ঠস্বর নিচু এবং চাপা হলেও গল্প বলার ক্ষমতা তার অপরিসীম। কৃষ্ণা আশ্চর্যভাবে শুনতে লাগলেন। কাঠের পা ঠকঠক করতে করতে ল্যাং এসে দরজার উপরে দাঁড়ালো। দেখুন, থানা থেকে একজন লোক এসেছে, বলছে খুব দরকারি কথা আছে। কি হলো? থানার লোক এসেছে কেন? তাকে ডেকে নিয়ে এসো তো শিগগিরই। ল্যাং ডাকবার আগেই দরজার উপর একজন পুলিশকে দেখা গেল। একটা সেলাম দিয়ে সে বলল, ইন্সপেক্টর বাবু, এক্ষুনি আপনাকে থানায় যেতে বললেন। প্রণববাবু সাংঘাতিক আহত। হ্যাঁ, সে কি কথা? মামা আহত? মিনিট কুড়ির কথা হবে। প্রণববাবু থানা থেকে বার হয়ে যেমন পথ চলতে শুরু করেছেন, এমন সময় কি একজন গুলি করেছে। তার সৌভাগ্য যে গুলি তার বাদিককার কাঁধ দিয়ে গেছে, বুকে লাগেনি। থানায় তিনি অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। ইন্সপেক্টর বাবু তাই একেবারে গাড়ি দিয়ে আমায় পাঠিয়েছেন। আপনাকে এক্ষুনি যেতে হবে, চলুন। হ্যাঁ হ্যাঁ চলুন, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা মিস্টার রবিন, বিদায়। মিস্টার রবিন সঙ্গে সঙ্গে চলতে চলতে বলল, চলুন মিস চৌধুরী, আমিও আপনার সঙ্গে যাচ্ছি থানায়, দেখা যাক কি হয়েছে। সেও বোধহয় আটকা পড়ে গেছে থানায়। শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা প্রভাবতী দেবী সরস্বতীর লেখা খুনের প্রতিশোধ। কৃষ্ণার ভূমিকায় অরিত্রা, বোমকেশের ভূমিকায় স্বর্ণাভ, মামাবাবু এবং মিস্টার লির ভূমিকায় কিঞ্জল, মেশকা স্নেহা, ইয়াংচ্যাং সুমন, তারক এবং মহিদলের ভূমিকায় পিনাকি, মাপান মনীষা, অবিনাশবাবু শুভঙ্কর, আশগর শ্রীদীপ, ইউইন আকাশ, মিস্টার চৌধুরী সায়ন, ভগৎ সিং এবং ল্যাং অর্ঘ, পুলিশ শুভাশিস। গল্পের নাট্যরূপ, সমগ্র পর্ব পরিচালনা এবং ব্যাকগ্রাউন্ড স্কোর শ্রীদীপ, পোস্টার ডিজাইন পিনাকি। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন, শুনতে থাকুন দ্য অ্যাডভেঞ্চার স্টেশন, শুধুমাত্র
আপনাদের গল্পের স্টেশনে। আর আপনারা যদি নিজেদের লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চান তো মেল করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। স্টে টিউন।